পবিত্রবাবুর কথা শুনতে শুনতে এতগুলো জিনিস মনে পড়ছিল। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সাঁকোটা দুলছে, আমার বন্ধু আজানের সুরে জাগে, আমার দু চোখে তখনও স্বপ্নলতা। এই তো আমাদের ভারতবর্ষ। এপিজে আব্দুল কালামের সেই অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার, সেই আত্মজীবনীতে লিখছেন যে তার সব থেকে প্রিয় বন্ধু রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিতের ছেলে। আমি বলছি এইটাই তো আমাদের ভারতবর্ষ। সত্যি সত্যি পবিত্রবাবু খুব মূল্যবান একটা কথা একটা বাক্যে বলেছেন, যে দাঙ্গা শুরু হলো তখন যখন ধর্মের মধ্যে রাজনীতি চলে এলো। সত্যিই তো বাংলাদেশে দেখছি 2001 সালে নির্বাচনে জিতে মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন কারা? 71 সালে যারা সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়েছেন, বাংলাদেশের বিরোধিতা করেছেন, সেই জামায়াত ইসলামীর 2 শীর্ষ নেতা। আমি বলছি বিষ তো এইভাবেই ছড়ানো হয়। পবিত্রবাবু যথার্থ বলেছেন, আমার একই পেশার এক সহকর্মীকে দক্ষিণ কলকাতায় বাড়ি ভাড়া পেতে 2 মাস অপেক্ষা করতে হচ্ছিল, কেউ দিতে চাইছিলেন না। আমি বলছি এর পাশাপাশি বাংলাদেশে যেটা হচ্ছে সেটাকেও একটুও লঘু করে খাটো করে দেখার কোনো চেষ্টা হচ্ছে না। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর এই অত্যাচার শুধু এই আজকে 2021-এ শুরু হয়েছে তা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারকাত তার গবেষণাপত্রে একেবারে পরিষ্কার দেখাচ্ছেন যে 1964 সাল থেকে 2013 সাল পর্যন্ত 5 দশকে মোট 1,13,00,000 হিন্দু বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। অর্থাৎ প্রতি বছর গড়ে 2,30,612 জন হিন্দু দেশত্যাগ করতে বাধ্য হচ্ছেন, আর প্রতিদিন ওই গড়ের হিসেবে 632 জন সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী মানুষ তাদের বাংলাদেশ ছাড়তে হয়েছে। অধ্যাপক বারকাত দেখাচ্ছেন যে এই প্রবণতা বজায় থাকলে বেশি দিন না, আগামী 2-3 দশক পর বাংলাদেশে একজন হিন্দুকেও খুঁজে পাওয়া যাবে না। বাসাদ্দা অন্নদা শঙ্কর রায়ের যে কথাটা বলছিলেন, সেই বাংলাদেশে যেখানে 1952 সালে মাতৃভাষা বাংলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল হিন্দু এবং মুসলমান, সেই বাংলাদেশে যেখানে স্বাধীনতার যুদ্ধের সময় প্রকাশ্যে শেখ মুজিবুর রহমান ভারতের প্রতি তার কৃতজ্ঞতা সোচ্চারে স্বীকার করেছিলেন। আর আমার পরের বক্তাকে আজ এই ভাবনা বোধহয় সব থেকে বেশি যন্ত্রণা দেয়, যে রাষ্ট্রের স্বাধীনতার জন্য ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা প্রাণ দিয়েছিলেন, সেই রাষ্ট্র থেকে মানুষকে আজ উৎখাত হতে হচ্ছে শুধুমাত্র ধর্মের কারণে, শুধুমাত্র হিন্দু বলে। আমার পরের বক্তা প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র। সবাইকে শুভ বিজয়ার অভিনন্দন এবং শুভেচ্ছা। যারা এখানে আছেন, যারা আজকে শুনছেন, এবং যদি বাংলাদেশের ভাই বোনেরা শুনে থাকেন, তাদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে নমস্কার। নিজেকে খুব ডিফেন্সলেস মনে হচ্ছে এই মঞ্চে, যেহেতু উজ্জ্বল যেসব নক্ষত্র যারা রয়েছেন তাদের পাশে আমার চারদিক দিয়ে যদি 1000 ওয়াটের বাল্বও জ্বালানো যায়, আমি স্তিমিতই থাকব, নিষ্প্রভই থাকব। আমি বাংলাদেশকে কাছের থেকে দেখেছি। বাংলাদেশ আমার আত্মার সঙ্গে যুক্ত, কারণ আমার পূর্বপুরুষরা এখানেই ছিলেন। আমি সোজা 71-এ চলে যাব, যে 71-এর পরে বাংলাদেশের জন্ম হয়। সেই 71, 25, 26 ইন্টারভেনিং নাইট মার্চ, ঢাকার পিলখানাতে প্রথম শুরু হলো মিউটিনি। রাত 2টোর সময় ওপার থেকে, তখন তদানীন্তন পূর্ব পাকিস্তান, রাত 2টোর সময় ওয়্যারলেসে খবর আসলো আমার কাছে। আমি তখন একটা প্রত্যন্ত অঞ্চলে রয়েছি, মাথাভাঙা সাব ডিভিশনের লাস্ট বর্ডারিং একটা জনপদ শীতলকুচি। সেখানটায় যে একজন ওপার থেকে একজন সুবেদার, পাঞ্জাবি সুবেদার পালিয়ে এসেছে তার জীবন রক্ষা করার জন্য। আমার বিওপির নাম ছিল ফুলবাড়ি। রাত তখন 2টো বেজেছে। তাকে আনা হলো এবং এনে তাকে ভোরবেলায় সূর্যোদয়ের আগেই তাকে হেডকোয়ার্টারে পাঠিয়ে দেওয়া হলো, যাতে তাকে এখানে থাকলে হয়তো তার উপরে হেনস্থা হতো, যেটা জেনেভা কনভেনশনের এগেনস্টে। তারপরে শুরু হলো এক্সোডাস বাংলাদেশ থেকে। আমি নিজে ব্যক্তিগতভাবে তখন বর্ডারে, হাজারে হাজারে লক্ষে লক্ষে লোক এসছে। টোটাল যেটা হিসেব রয়েছে 98 লক্ষ, 99,724 জন রিফিউজি আমাদের দেশে আশ্রয় নিয়েছিলেন, যার মধ্যে 43.09% পশ্চিমবঙ্গে তাদের ক্যাম্প করে দেওয়া হয়েছিল, 829টা ক্যাম্প, এবং সেই ক্যাম্পে তারা ছিলেন। আমার মনে আছে যে ওপার থেকে এসেছে
একসঙ্গে 20 জন 25 জন 30 জন করে নিরন্ন, বিপর্যস্ত, ত্রস্ত, নির্যাতিত মায়ের কোলে শিশু অনাহারে ঘুমিয়ে পড়েছে। আমরা কিন্তু তখন জিজ্ঞাসা করিনি তুমি মুসলমান না তুমি হিন্দু। আমার সামনে রয়েছে যারা পালিয়ে আসা মানুষ, মানব। আমরা কিন্তু আমাদের সেই ভারতবর্ষের সংস্কৃতিকে ভুলতে পারিনি। আমরা না খেয়ে তাদের খাইয়েছি। আমরা মনে করেছি এর থেকে বড়, আমরা পাপ পুণ্যে বিশ্বাস করি, এর থেকে বড় পুণ্য হতে পারে না যে অন্ন আমরা ভাগ করে নিয়ে, বাচ্চারা দুধ নেই, পাশে একজন হেডমাস্টারমশাই ছিলেন আমাদের, তাকে যে পাঠালাম যে ওখান থেকে নিয়ে এসো, যদি কিছু দুধ পাওয়া যায় গরম করে সেই বাচ্চাদের দাও। সেখান থেকে গাড়িতে করে রিফিউজি ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে আমার খুব কষ্ট লাগে। আজকে আমি এই বইটা ইচ্ছে করে নিয়ে এসেছি, যদি বাংলাদেশের কেউ আছেন যারা দেখতে পাচ্ছেন, এই বইটা আর কারণ নয়, লিখেছেন একজন বাংলাদেশি ঐতিহাসিক সালাম আজাদ। কেননা দেয়ার ইজ এ কনশাস এফার্ট, বিশেষ করে এরশাদের টাইমের পর থেকে শুরু হয়েছে, যে ভারতবর্ষের যে অবদান, মুক্তি বাহিনী, মুক্তি ফৌজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আজকে ইস্ট পাকিস্তানকে বাংলাদেশ প্রজাতন্ত্র গঠন করার পেছনে, সেটাকে ডিমিনিং, বিলিটলিং করার একটা কনশাস এফার্ট চলে আসছে। আজকে সেই জন্য বোধহয় ভারতবর্ষের এই অবদান তারা দুটো প্যারাতে সীমাবদ্ধ রেখেছে বোধহয়। কারণ এই প্রজন্মকে জানতে না দেওয়া যে ভারতবর্ষ আমাদের বন্ধু রাষ্ট্র, তারা কত স্যাক্রিফাইস করেছে। আজকে 3220 জন দুই ফ্রন্টে তারা মারা গেছেন। বিএসএফ তখন নতুন হয়েছে, সেই বিএসএফের আমাদের প্রায় 150 জন শহীদ হয়েছেন, 429 জন ইনজিওর্ড হয়েছেন, কিছু মিসিং হয়েছেন। আজকে আমার দুঃখ হয় যে আজকে বাংলাদেশ সেটা ভুলতে বসেছে। ভুলবেন না। আজকে যে ঘটনাটা ঘটেছে, আমি প্রথমেই কিন্তু বলে নিচ্ছি আমি একটু ইনডিসিপ্লিনড হব আজকে সময়ের ব্যাপারে। আজকে যে ঘটনাটা কুমিল্লায় ঘটেছে, এটা কোনো একটা ঘটনা নয়। আজকে ঘটনাটা আমাদের বোধহয় একটুখানি বিশ্লেষণ করা দরকার। যাকে ধরা হয়েছে তাকে কি বলা হচ্ছে, যে না এ হচ্ছে আমাদের একজন মাথার ঠিক নেই, এবং তার নাম হচ্ছে কুমিল্লার, তার নাম হচ্ছে ইকবাল হোসেন। ইকবাল হোসেনকে যেটা কক্সবাজারের সি বিচ থেকে ওখানকার লোকাল পিপুল আইডেন্টিফাই করে থানায় খবর দেয় এবং তারা তুলে নিয়ে যায়। একটা আইএসআই এর যে ট্রেডমার্ক আছে, ঠিক একই ট্রেডমার্কে এই লোকটাকে কিন্তু পিক আপ করা হয়েছিল। কারণ আজকে যদি আমরা কাশ্মীরে দেখেছি ফিদাইন অ্যাকশন, সেই ফিদাইন অ্যাকশনে কিন্তু কাদের পাঠানো হতো, ড্রাগ অ্যাডিক্ট অথবা যারা লং টার্ম জেলে রয়েছে তাদের বের করে নিয়ে যে ওপরে গেলে ইয়েতে যাবি, হেভেনে যাবি, তা নাহলে কিন্তু তোদের কোনো ইয়ে নেই। এই লোকটিকে দেওয়া হয়েছিল একটা টাস্ক, তার যারা লোকাল হ্যান্ডলার তারা ওকে বলা হয়েছিল যে সেই কাজটা করেছে, এবং সেখান থেকে শুরু হয়। এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয় বাংলাদেশে, এই ঘটনা কিন্তু আগেও ঘটেছে, আবার ভবিষ্যতেও ঘটবে। আজকে মুজিবের স্বপ্নের বাংলাদেশ আস্তে আস্তে কিন্তু স্বপ্নের বাইরে বেরিয়ে যাচ্ছে। আজকে আমি যেটা বলতে চাইছি যে এই যেটা আজকে আমরা মৌলবাদ নিয়ে বলছি, কিন্তু আমি বলবো যে ধর্মীয় উগ্রবাদ আজকে বাংলাদেশে যেটা করেছে তারা কারা? হেফাজতে ইসলাম, জেএমবি, আইসিস, আইসিল, এইসব লোকেরা তারা আজকে বাংলাদেশে এই যে উস্কানিমূলক, আজকে বাংলাদেশে আমাদের হিন্দু বোনেরা, হিন্দু মায়েরা নিশ্চিন্ত থাকতে পারছেন না কেন? আজকে আমি শেখ হাসিনা, যিনি আমি যথেষ্ট শ্রদ্ধা করি, তার কাছে আমি আবেদন রাখবো, যাবে কি যাবে না আমি জানি না তার কানে, যে আপনি দেখুন এটা আজকে যেটা সুমনও বলল, আজকে 7.3% নেমে এসেছি আমরা হিন্দু ওখানে, যেটা আগে 27% ছিল, আজকে ওভার দ্য পিরিয়ড। এবং তারা অত্যন্ত সন্ত্রস্তভাবে থাকে, তারা জানে না রাত্রেবেলায় আমার বাড়িতে কে এসে কড়া নাড়বে, কি হবে। সেইভাবে একটা তারা যে জীবন কাটাচ্ছে সেটা তো তারা তো সেটা প্রাপ্য নয় তাদের। আজকে তাই আমি বলছি যে ইয়োর এক্সেলেন্সি দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আপনি এটাকে দেখুন,
তারা সবাই আপনার দেশের নাগরিক, অথচ তারা কেন এই রকম সন্ত্রস্ত হয়ে থাকবে তার নিজের দেশে? তাদের মধ্যে অনেকেই ভিটেমাটি ছেড়ে চলে এসেছে, কিন্তু আপনি কি চান যে ওখানে আজকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মাবলম্বীরা তারা ঠিক একইভাবে কেন থাকতে পারবে না, যেমন ভারতবর্ষে বিভিন্ন ধর্মাবলম্বীরা একভাবে থাকেন? আজকে আপনার কাছে আবেদন রাখবো যে হিন্দু শূন্য করবেন না বাংলাদেশকে। আপনার কাছে আমি আরও আবেদন রাখবো, মৌলবাদীদের আপনি কন্ট্রোলে আনুন। কারণ আমি জানি আপনাদের দক্ষ পুলিশদের, আমি কিছু লোককে জানি যারা অত্যন্ত দক্ষ। আমি জানি র্যাব যেটা ইচ্ছে করে সেটা পারে, সেটা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। কেন তাদের লাগানো হয়নি টাইমলি? যখন একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলো, তারপরে আগুনের স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়লো তারা, কেন তাদের আটকানো হয়নি? আজকে যদিও বলছেন যে এফআইআর করা হয়েছে 20,000-এর ওপর লোকেদের আননোন ফেসেস, আপনারা বলছেন যে 102টো কেস তো আমরা দর্জ করেছি, আপনারা বলছেন যে 543 জনকে অ্যারেস্ট করেছি আমরা, ঠিক আছে, ভেরি ফাইন, কিন্তু এইগুলো আটকানো হয়নি কেন? ওয়াই দিস লেট অ্যাকশন? আমি এটা মানতে রাজি নই। আপনার দক্ষ পুলিশ কিংবা ইন্টেলিজেন্স এজেন্সি, তাদের কাছে খবর নেই কারা উগ্রবাদী। আজকে কিন্তু মনে রাখতে হবে পাকিস্তানের, আপনাকে কিন্তু মনে রাখুন যে পাকিস্তানের আজকে যে অবস্থা, সেই অবস্থায় কিন্তু নিয়ে আসবেন না বাংলাদেশকে। কারণ পাকিস্তান তালিবানের সাহায্যে ক্ষমতায় গ্রাস করার জন্য আসতে চেয়েছিল। আজকে আপনি চিন্তা করে দেখুন পাকিস্তানের কি অবস্থা। আজকে বাংলাদেশে যেটা হচ্ছে, আমি আপনাদের বলবো যে গণতন্ত্রে এটা কোনোদিন কাঙ্ক্ষিত নয়। এটা বলবো যে এই যারা রয়েছে, আমরা দুবার কোনো বাংলা ভাইকে দেখতে চাই না বাংলাদেশের মাটিতে, যে হত্যাটাকে তার নিজস্ব আনন্দ বলে মনে করত। আমরা বলতে চাই না যে জামাতে ইসলামে কিংবা এই হিফাজতে ইসলাম তারা বেড়ে উঠুক। আজকে যেটা হচ্ছে, আমার মনে হয় যে আমরা এখনো পর্যন্ত, এবং আমরা আশা করি ভবিষ্যতেও, আমরা বলবো যে বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ মিত্র দেশ, এবং সেই ঘনিষ্ঠ মিত্রতা যেন বজায় রাখেন। আপনার কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ এই জন্যে যে আপনি ক্ষমতায় আসার পরে বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে দিচ্ছিলেন না। আমি শব্দটা বললাম, দিচ্ছিলেন না। আপনি উলফাকে ওখান থেকে সরিয়েছেন, পরেশ বড়ুয়া পালিয়েছে বার্মায়, কিন্তু আবার কে এলো মাথা চাড়া দিয়ে উঠেছে জীবন সিংয়ের নেতৃত্বে। যে জীবন সিংকে বলা হয়েছিল হয়তো মারা গেছে, কিছু তারা সারেন্ডার করেছে, লিটন অধিকারীটারি, কিন্তু আজকে সেই জায়গায় কিন্তু বাংলাদেশের মাটি এবার তারা করছে ব্যবহার। আজকে আপনার কাছে আমার আবেদন, এটা করবেন না। আর এই প্রসঙ্গে আমি এটাকে 3 ভাবে একটুখানি ভাগ করব। একটা সেগমেন্ট আমাদের যারা সুধী সমাজ, বাংলাদেশে যারা সুধী সমাজ, তারা কেন, এবং ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, ধর্মের যারা গুরু, সে যে ধর্মেরই হোক না কেন, আজকে মনুষ্যত্বের অবমাননা হয়েছে, মনুষ্যত্ব নির্যাতিত, মায়ের মূর্তি ফেলে দিয়েছে, মাকে মারা যায় না। সুতরাং আমার কথা হচ্ছে, যে মানুষ এবং মনুষ্যত্ব তারা নির্যাতিত, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই কেন? কেন বাংলাদেশে বাঙালিরা, বাংলাদেশের হিন্দুরা তারা মানুষ নয়? আমি আবার বলবো যে এই যে ঘটনাগুলো ঘটেছে, আজকে কেন ফরেন সেক্রেটারি কিংবা এমইএ ডেকে পাঠায়নি হাই কমিশনার বাংলাদেশ, এবং সেখানে আমাদের যে কনসার্ন সেটাকে কেন তার সামনে তুলে ধরা হয়নি? আজকে আমি বলবো, আমার রাজ্যের তরফ থেকে আপনারা যারা এখানে এসে হয়েছেন, উজ্জ্বল নক্ষত্র, আপনারা কি করেছেন? আপনাদেরও দায়বদ্ধতা রয়েছে, যারা ওপারে রয়েছে কিংবা এপারে রয়েছে। আমি কোনো এর সঙ্গে শ্রেণী বিভাগ করছি না। আমার বক্তব্য হচ্ছে, মানুষ যেখানেই থাকুন, আমরা বাংলাদেশে এত, তাদের স্বাধীনতার সময় আমি নিজে জানি, আমি না, সেই প্রতিবাদ কিন্তু আরো জোরালো হতে হবে, যাতে ওই পারে শুনতে পায়, তারা নিশ্চিন্ত হয়। আজকে কি দুঃখের কথা যে জাতীয় ঐক্য পরিষদ, তার যে সম্পাদক রানা দাশগুপ্ত, তাকে বলতে হচ্ছে যে আমরা দেওয়ালি পালন করব না। সরি, আমি আরেকটু সময় নেব। তাকে বলতে হচ্ছে যে আমরা এবার দেওয়ালি পালন করব না, এবার আমরা তমসা আচ্ছন্ন কালী পুজো করব। কত দুঃখের কথা! সেটা কোনো দিন কি এটা কি তাদের প্রাপ্য বাংলাদেশে? না। আজকে তারা কি বলছেন যে আমরা
বিচার বিভাগীয় তদন্ত চাই এই ব্যাপারে। আজকে আমরা বিএনপিকে বলেছি, তারা এদের মদতে পাই, যে 2.5টে মন্ত্রী ছিল তাদের, জামাতের মন্ত্রী বিএনপির সময় তারা প্রথম আসলো। প্রত্যেক আজকে আলো, প্রথম আলো যে কাগজটা বাংলাদেশে একজন লিডিং পেপার, তাতে বিকাশবাবুর যে লম্বা ইন্টারভিউটা দিয়েছেন, তাতে তিনি বলছেন যে এটা কিন্তু সাকসেসিভ গভর্নমেন্ট করেছে, এদের সাহায্য নিয়েছে যখন প্রয়োজন পড়েছে। আমরা কিন্তু এইটা আর একটা যেন না হয়ে ওঠে, এই যে আমাদের হাফিজ সঈদ কিংবা আজহার মাসুদ, এখানে যেন না হয় বাংলাদেশে। বাংলাদেশ আমরা শুধু স্নেহ নয়, বাংলাদেশ আমাদের একটা মরমে গেঁথে আছে। যতবার বাংলাদেশে গেছি আমরা দেখেছি তাদের আন্তরিকতা, তাদের আত্মীয়তা, তাদের আতিথেয়তা। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা তাদের এই সব কর্মগুলোকে, আজকে আমি বলবো আমাদের নিজেদের খামতি রয়েছে এখানে। খামতিটা কি? খামতিটা হচ্ছে কেন দুই দেশের, দুই বন্ধু রাষ্ট্রের কমন এনিমি যেটা জেএমবি, এখন ওরা আবার বলতে আরম্ভ করছে জেএমআই, জামাতে মুজাহিদিন ইন্ডিয়া, কেন আমরা যৌথভাবে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি না? কেন এক্সচেঞ্জ অফ ইন্টেলিজেন্স মাঝে মাঝে থেমে যাচ্ছে? কেন আমরা ওয়েট করব খাগড়াগড় হবে, তারপরে আমরা অ্যাক্টিভেটেড হব? দিস ইজ দ্য রিলেন্টলেস ওয়ার এগেনস্ট দ্য টেররিস্ট অ্যান্ড টেররিজম, এগেনস্ট দ্য মৌলবাদী বলছেন যাদের তাদের বিরুদ্ধে। ঠিক আছে, আমি চিরকাল হুকুম মেনেছি, আজকে তুমি কমান্ডার, আমি হুকুম মেনে নিচ্ছি, যদিও বলার অনেক কিছু ছিল। যাই হোক, যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে গেছিলাম এই জন্যে যে আমি 71-এ দেখেছি কি নারকীয় ঘটনা ঘটিয়েছে সেই রাজাকাররা, যারা আজকে এই অন্য নামে বিকশিত মানে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ যেন ভুলে না যায় 5 বছর আগে জুলাই মাসে হোলি আর্টিজান বেকারির ঘটনা, সেখানে 20 জনকে যেভাবে মারা হয়েছিল, এই ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না। আজকে দুদেশের মধ্যে আমাদের যে সখ্যতা আছে তাতে যেন কোনো ফাটল না ধরে। আমরা শেখ হাসিনাকে যথেষ্ট ভালোবাসি, যথেষ্ট শ্রদ্ধা করি, যথেষ্ট তাকে মানি। আজকে বাংলায় যারা আছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন বাংলাদেশবাসী, আর যারা সংখ্যালঘু তাদের ভালো রাখার চেষ্টা করুন। সবাইকে আর একবার নমস্কার জানিয়ে ধন্যবাদ। ধন্যবাদ সমিতদা। আমি প্রথমেই বলি, আমি সমিতদার সঙ্গে সম্পূর্ণ একটা জায়গায় একমত যে এই ইকবাল হোসেন কোনো নেশারু মানুষ, তিনি হঠাৎ করে খেয়ালের বশে নেশার ঘোরে করেছেন, আদপেই ব্যাপারটা তা নয়। রাত 2টোর সময় পরিকল্পনা করে সিসিটিভি ফুটেজ কেউ যদি 30 সেকেন্ড দেখে তার কাছেই স্পষ্ট হবে জিনিসটা করা হয়েছে। এবং তারপর সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আরেকটা গোষ্ঠী, তারা সেখানে পৌঁছে গিয়ে সেটাকে গোটা বাংলাদেশে প্রচার করেছে এবং তারপর পরিকল্পনা করে আঘাত করা হয়েছে। সুতরাং কোনো নেশারুর কাজ নয়। তারপর যেটা হলো সেটা আরো মারাত্মক। তারপরের 5 দিন ধরে 22টা জেলায় এই অশান্তি, এই হিংসা, এই মৃত্যু, এই আগুন কি করে ছড়িয়ে পড়লো। সেখানে অবশ্যই যে পুলিশকে আমরা দুহাত তুলে সাধুবাদ জানাবো যে যেভাবে একেবারে স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে সিসিটিভি ফুটেজ সামনে আনা হয়েছে। পাশাপাশি পুলিশি শিথিলতা, প্রশাসনিক শৈথিল্যের প্রশ্ন অবশ্যই আছে। এই অনুষ্ঠানে আমরাই সেই কথা তুলব। সমিতদা বলছিলেন রানা দাশগুপ্তর কথা, তার তথ্য বলছে যে সমিতদা শুরু যেখান থেকে করেছিলেন 1971, তার পরের সময়টাও কিন্তু একেবারে ঘটনাবিহীন না, এমনটা বলা যাচ্ছে না। রানা দাশগুপ্তর তথ্য বলছে 1972 সালে 4 নভেম্বর গণপরিষদে সংবিধান পাশ হলো। তার 15 দিন আগে এইরকমই দুর্গাপুজোর সময় ঠিক অষ্টমীর দিন এবছর যা হয়েছে, চট্টগ্রাম এবং ময়মনসিংহে পূজা মণ্ডপে হামলা চালানো হয়েছিল প্রাক্তন মন্ত্রী এবং রাষ্ট্রদূত মনোরঞ্জন ধরের বাড়ির পূজা মণ্ডপেও। দাবি ছিল একটাই, সেটা হচ্ছে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সংবিধানটাকে আটকানো। সুতরাং এই প্রবণতা কিন্তু ওই 7-এর দশক থেকে গত শতাব্দী সেখান থেকেই চলে আসছে। তবে এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন কোনটা জানেন? সব থেকে বড় প্রশ্ন বোধহয় বাংলাদেশ এই মুহূর্তে কোন পথে হাঁটছে। বাংলাদেশের একটা মানবাধিকার সংগঠন আইন এবং সালিশি কেন্দ্রের পরিসংখ্যান বলছে শুধুমাত্র 2013 সাল থেকে আজ অবধি
বাংলাদেশে হিন্দুদের ওপর প্রায় ৩,৬০০টা হামলার ঘটনা ঘটেছে। 2014 সালে ঘটেছে, 2013-তে তো ঘটেইছে, 2016-তে ঘটেছে, এমনকি গত বছর করোনার আবহেও হামলার ঘটনা ঘটেছে এই বাংলাদেশে। আসলে 1972 সালের বলছিলাম না 4 নভেম্বর সংবিধানে বাংলাদেশকে একেবারে ধর্মনিরপেক্ষ হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু দুর্ভাগ্য বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সেই নৃশংস হত্যার পর পরিস্থিতি পাল্টে যায়। জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রথমেই বলেন একটা মুসলিম প্রধান দেশে এই ধর্মনিরপেক্ষতা নাকি বেমানান ছিল। 1978 সালে তিনি সংবিধান থেকে ওই সেকুলারিজমের ধারাকে বাদ দিয়ে দিলেন, আর 1988 সালে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আর সম্প্রতি বাংলাদেশে অশান্তির প্রেক্ষিতে বাংলাদেশের তথ্যমন্ত্রী মুরাদ হাসান তিনি বাংলাদেশে সেই 1972 সালের সংবিধান ফিরিয়ে আনার দাবি তুলেছেন। খানিকক্ষণ আগে পবিত্রবাবু বলছিলেন যে সেখানকার বিশিষ্ট মানুষরা তারা সই করছেন, তারা চাইছেন, তবে তার এই মত ঘিরে কিন্তু শাসক দল আওয়ামী লীগের ভেতরেও বিতর্ক আছে। আমরা দেখব ঘটনা প্রবাহ কোন দিকে আমাদের নিয়ে যায়। যাই হোক, আমার পরের বক্তা বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন মোহাম্মদ ইয়াহিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুমনদাকে ধন্যবাদ, এবিপি আনন্দ গ্রুপকে ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্যে। এখানে যারা এসেছেন প্রত্যেকেই গুরুজন আমার, এবং নক্ষত্র যাদেরকে বলছেন একদম ঠিক তাই। সেখানে আমার মতো একেবারে একটা অশিক্ষিতের পক্ষে বক্তব্য রাখা আমি জানি না কতটুকু হবে। বিষয়টা এক অ্যাঙ্গেল থেকে ভেবে এসেছিলাম, কিন্তু এখানে আসার পরে বিভিন্ন পয়েন্ট শোনার পরে আমার ভাবনা চিন্তাটা একেবারে অন্যদিকে চলে যায়। ইনফ্যাক্ট এই ভাবনাটাই আমার প্রথম থেকে ছিল। আমরা একটা প্রেস রিলিজ করেছিলাম। আজকে যে ঘটনাটা সেখানে মূল বক্তব্য যে ও বঙ্গে উৎসবে হিংসায় বেরোলো লুকোনো ষড়যন্ত্র, বিভেদের বিষ দাঁত ভাঙতে সজাগ থাকুক গণতন্ত্র। আমি প্রতিটা পয়েন্ট ধরে ধরেই বলছি। ও বঙ্গ বলে ভারতবর্ষে কিছু হয় না। 1947-এর আগে একটা ও বাংলা ছিল, গঙ্গার ওপারে বা পদ্মার ওপারে। এখন বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তারা সম্পূর্ণ আলাদা একটা দেশ। সুতরাং সেই বিদেশের কিছু ভাবনা চিন্তা, কিছু কাজ কারবার নিয়ে আমাদের কতটুকু কি বলার অধিকার আছে সেটা ভাবার বিষয়। যেটা বিষয় সজাগ থাকুক গণতন্ত্র, খুব পরিষ্কার করে বলতে গেলে 3টে পয়েন্টস আমি আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরছি। 1 নম্বর হচ্ছে যে কোনো ঘটনার একটা পরিপ্রেক্ষিত থাকে, সেই ঘটনার ক্রিমিনালিটি। বিষয়টা বাংলাদেশের এবং আজকের বিষয়, সুতরাং বলতেই হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি। এখানে কোনো ধর্ম, এখানে কোনো জাতি বা এখানে কোনো আলাদা করে কম, আলাদা করে একটা কি বলবো সংস্থা দায়ী হয় না। একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়েছে, যে বা যারা করেছে। কোনো অপরাধ যখন ঘটে সেই অপরাধ থেকে অপরাধী সেই ব্যক্তি হয় যে সবচেয়ে বেশি লাভবান হয়। সুতরাং বাংলাদেশের ঘটনাটা যেটা ঘটেছে সেটাতে সবচেয়ে বেশি লাভবান কি? যে লাভবান সে সেটা ঘটিয়েছে। সেই ঘটনার থেকে যারা লাভবান হবে সেই ঘটনা তারা ঘটিয়েছে। এবং তার পশ্চিমবঙ্গে, আমরা পশ্চিমবঙ্গে বসে পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের বিশিষ্ট কিছু নেতা ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছেন যে সেই ঘটনা থেকে তারা লাভবান হবেন কি না। ঘটনা যেখানে ঘটেছে সেই কুমিল্লা থেকে সবচেয়ে কাছের লোক আছেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী, তার বাড়ি সেখানে। ত্রিপুরায় সামনে নির্বাচন, সামনে ইউপিতে নির্বাচন। ভারতবর্ষে সজাগ গণতন্ত্রে যে সমস্ত ঘটনাগুলো কাম্য নয় সেই ঘটনাগুলো ঘটিয়ে যাদের লাভ হয় তারা ঘটনার পরোক্ষে বা প্রত্যক্ষভাবে সেই ঘটনাগুলোকে মদত দেন। এ ব্যাপারে কোনো রকমের সংকোচের কোনো জায়গা নেই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে মাইনরিটি অ্যান্ড মেজরিটি। আমরা যদি গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখি, যেখানে মাইনরিটি মেজরিটি লড়াই সব জায়গায় লেগে আছে। আমি যদি পৃথিবীর ইতিহাস দেখি, রাশিয়ান মুভমেন্ট রেভলিউশন হয়েছে, বলশেভিক আন্দোলন, সেখানে মেজরিটি মাইনরিটি লড়াই হয়েছে। আমেরিকাতে হচ্ছে হিস্প্যানিক সঙ্গে ল্যাটিনো, মেজরিটি মাইনরিটি লড়াই হয়েছে। পাকিস্তান বাংলাদেশের লড়াই হয়েছে, একই কান্ট্রি, একই দেশ, একই জাতি, একই ধর্ম, লড়াই হচ্ছে মেজরিটির সঙ্গে মাইনরিটির। বাংলাদেশ আলাদা হয়ে গেছে। ভারতবর্ষের
প্রতিবেশী, শুধু তো বাংলাদেশ নয়, মায়ানমার, কদিন আগে মায়ানমারে বিধ্বংসী গণহত্যা ঘটে গেছে, আমরা কোনো প্রতিবাদ করিনি, ভারতবর্ষের কোনো মানুষ প্রতিবাদ করেননি, সমীর দা, দেবাশিস বাবু কখনো প্রতিবাদ করেননি। সেখানেও কিন্তু মাইনরিটি মেজরিটি লড়াইটাই হয়েছে, আমরা কোনো ধর্ম আনছি না। জার্মানি, ইটালি, আয়ারল্যান্ড, আফ্রিকা, এমনকি ইহুদিদের দেশ ইসরায়েল, সেখানে পর্যন্ত মেজরিটি মাইনরিটির লড়াই রয়েছে। সুতরাং এই যে মেজরিটি মাইনরিটির লড়াই, এইটা কারা লড়াই? যে দল ক্ষমতায় থাকে সেই দলকে ক্ষমতায় রাখার যে অঙ্ক, সেই অঙ্কটা হচ্ছে মাইনরিটি দলকে যে কোনোভাবে হোক না কেন ভীতিপ্রদ রাখতে হবে, তাদেরকে ভয়ে রাখতে হবে, যাতে কিনা সেই ভোটটা আমাদের পকেটে আসে। এখানে যারা আছেন তারা বিশ্লেষণ করবেন। ভারতবর্ষেও মাইনরিটির লোকেদেরকে ভয় দেখানো হয়। আমরা জানি ভারতবর্ষে 40 কোটি মানুষকে এনআরসির নাম দিয়ে বাংলাদেশে পাঠানো হবে না। ভারতবর্ষের সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিষ্কার জানিয়েছেন এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু ভারতবর্ষে এনআরসি এবং সিএএ নাম করে মাইনরিটিদেরকে ভয় দেখিয়ে রাখা হয়, যাতে কিনা অঙ্কটা খুব পরিষ্কার, ভোটটা আমার সুরক্ষিত হয়। এটা মাইনরিটির লড়াই। আপনি আসুন রাজ্যে রাজ্যে, সেখানেও মাইনরিটির লড়াই রয়েছে। শুধু কি হিন্দু মুসলিম? আসামে বাঙালি খেদা অভিযান হয়েছে, সেখানে হিন্দুরা কি খেদিত হননি? আসামিজ লোকেরা, আসামিজ হিন্দুরা বাঙালি হিন্দুদের খেদাবার জন্যে লড়াই করে যাচ্ছেন, মারপিট করে যাচ্ছেন, করছেন। সেখানেও মাইনরিটি মেজরিটির লড়াই। মহারাষ্ট্রে বাঙালি খেদাও হয়েছে, বিহারি খেদাও হয়েছে। মারাঠি হিন্দুরা বাঙালি হিন্দু, বিহারি হিন্দুদের খেদাবার জন্যে যথেষ্ট মেহনত করেছেন, মুসলিম বলে নন। কর্ণাটকে একই ঘটনা। ইউপি, যেটা নাকি রামরাজ্য, সেখানেও বাঙালি খেদাও যথেষ্ট খুব সুন্দরভাবে সুপরিচালিত হয়েছে, সেখানে কিন্তু হিন্দু বলে ছেড়ে দেওয়া হয়নি। বাংলাতেও রিসেন্টলি একটা তো তৈরি হয়েছে, জয় বাংলা বলে স্লোগান এসছে। এই সমস্ত ঘটনা যেখানে বাঙালিরা বারবার নির্যাতিত, অপরেশিত হচ্ছে, তখন বাংলা ছেলেরাও বাধ্য হয়ে নিজেদের রাজনৈতিক দল করার কথা, নিজেদের গ্রুপ তৈরি করার কথা বারবার ঘোষণা করছে যে বাংলা থেকে অবাঙালিদের খেদাও। খুব স্বাভাবিক, এগুলো ঘটতেই থাকবে। নেক্সট হচ্ছে পাওয়ার করিডোর। সেখানে আসুন, যখন ইলেকশন কমিশনের আগে অবাঙালিদের আস্ফালন দেখার মতো আমাদের পশ্চিমবাংলায় বসে, এবার তো হাম লোক জিতেঙ্গে, আমরা দেখেছি এক্সিকিউটিভ গ্রুপে যেখানে আইএএস অফিসাররা থাকেন, সেখানেও বিশেষ দু একটা রাজ্যের অত্যধিক আধিক্য, বাঙালি ছেলেরা খুব কম চান্স পান। সেখানে কি হিন্দু বলে কি তাদেরকে ছেড়ে দেওয়া হয়? হিন্দু বাঙালিদেরকে সুযোগ বেশি দেওয়া হয়? হয় না। দিল্লির পাওয়ার করিডোর, সেখানেও তাই। গুজরাটিদের প্রচণ্ড আধিক্য, সেখানে অন্য প্রদেশের হিন্দুদের আধিক্য দেখা যায় না, এবং গুজরাটিরাই দেশকে নিয়ন্ত্রণ করছেন, এবং দু একটা গুজরাটি কোম্পানির কাছে দেশটা বিক্রি করে দেওয়া হচ্ছে। সেখানেও মেজরিটি আর মাইনরিটির প্রশ্ন। রিলিজিয়ান, যদি আপনি ধর্মীয় দিক থেকে যান, সেখানেও মেজরিটি মাইনরিটি লড়াই রয়েছে। মুসলিমদের মধ্যে শিয়াদের সঙ্গে সুন্নির লড়াই, ক্যাথলিকদের সঙ্গে প্রোটেস্ট্যান্টের লড়াই, হিন্দুদের মধ্যে তো অনেক গ্রুপ আছে, বলছি না। এখানে সুমনদা বলছেন রাজনীতির কথা বলবো না, না বলে উপায় নেই। এই মেজরিটি মাইনরিটি করতে গিয়ে যারা আজকে হিন্দুদের জন্য এত ব্যথিত, ভাবাবিত, তারাও কিন্তু ইউপিতে গোমাংসকে, গরুকে মাথা বলছেন, আবার ঠিক তারাই গোয়াতে গিয়ে বলছেন না গরুর মাংস খাওয়া যাবে, এটাই আম্মি। তারা মেঘালয়ে বলছেন, নাগাল্যান্ডে বলছেন, মিজোরামে বলছেন গোমাংস খেতে হবে, গোমাংস বেশি করে খেতে হবে, তারাই বলছেন, মুসলিম গ্রুপ বলেনি। সুতরাং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যখন এই ঘটনাটা আমরা দেখি, সেখানেও মেজরিটি মাইনরিটির লড়াই। আমরা দেখছি ভাঙড়ের লড়াই হচ্ছে মুসলিমদের দুটো গ্রুপের মধ্যে। তারা কি? একদল বিজেপি, একদল টিএমসি। লড়াই হচ্ছে বীরভূমে, যে লোকটা প্রথমে বিজেপির পক্ষে মারা গিয়েছিলেন পশ্চিমবঙ্গে, তিনি ঘটনাচক্রে মুসলমান। লড়াই হচ্ছে মেজরিটির সঙ্গে মাইনরিটির, তা নয় দুটো গ্রুপের মধ্যে লড়াই হচ্ছে। সেখানেও কিন্তু একই ধর্মীয়, একই ভাষা লড়াই হচ্ছে। তেমনই বাংলাদেশে এই দুর্গাপুজোর ঠিক আগে, দু এক মাস আগে, একটা জেলেপাড়া বলে জায়গা আছে, সেখানে হিন্দু বিএনপি এবং হিন্দু আওয়ামী লীগ গ্রুপের মধ্যে লড়াইয়ে কয়েকশো বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, হিন্দু বাড়ি, তারা গরিব হিন্দু ছিলেন। আসলে গোটা পৃথিবীর ইতিহাসটা, যেটা আমাদের বলতে চাইছিলাম আপনাদের, যেটা গোটা পৃথিবীর ইতিহাসটাই হচ্ছে মেজরিটির সঙ্গে মাইনরিটির লড়াই, সেখানে ক্ষমতায় টিকে থাকার জন্যে। ভারতবর্ষে সমীর দ্বারা বলছিলেন অনেক তথ্য দিয়ে, আমি ভারতবর্ষে আসছি,
ভারতবর্ষে কাশ্মীরে 370 অত্যাচার হয়েছে, দিল্লি গণহত্যা হয়েছে, আসামে গণহত্যা হয়েছে, ডিটেনশন ক্যাম্প হয়েছে, আসামে গণহত্যা, লাশের উপর যেভাবে একটা মৃত লাশের উপর আসামে যেভাবে চিৎকার চেঁচামেচি হয়েছে, লাফালাফি হয়েছে, সমীর দ্বারা একবারও প্রতিবাদ করেননি। ডাক্তার কাফিল খান, মুসলিম সাংবাদিকদের অ্যারেস্ট করে রাখা হয়েছে বিকজ অফ মুসলিম, হিন্দুদের ছেড়ে দেওয়া হয়েছে। অথচ আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ক্রিকেটের স্বামীর কথা বললেন, 300 কেজি ড্রাগস পাওয়া যায় কোনো একটা বন্দরে, সেখানে কাউকে অ্যারেস্ট করা হয় না। পার্টিকুলার কয়েক গ্রাম ড্রাগের জন্য আমি কাউকে সমর্থন করছি না, শুধু বিষয়টা তুলে ধরছি, কারণ নামটা তার খান। কাশ্মীরে 80 ভাইকে গণধর্ষণ করা হয়েছে, কোথায়? মন্দিরের মধ্যে। তার পক্ষে তারা মিছিল করেছিলেন জাতীয় পতাকা নিয়ে। ভারতবর্ষের আমরা মাইনরিটি, আমরা অসহায় ফিল করেছি, আমরা দুঃখিত, আমরা অন্তর অন্তরে কেঁদেছি, বলার ছিল না, কারণ আমরা মাইনরিটি, যেমন বাংলাদেশে হিন্দুরা মাইনরিটি, আমরা ভুলে যাইনি। এখানকার মেজরিটি, সেই সমস্ত নেতারা কবর থেকে মুসলিম মেয়েদের তুলে রেপ করার কথা থেকে শুরু করে যা যা বলেছেন সমস্ত সাক্ষী আপনাদের কাছে, মিডিয়ার কাছে আছে। ইলেকশন কমিশন ইলেকশনের আগে শীতলকুচিতে মাইনরিটি বলে তাদেরকে গুলি করে মেরে দেওয়া হলো, এবং মেজরিটি গ্রুপের বড় বড় নেতারা বুক ফুলিয়ে বললেন আরও শীতলকুচি হবে। কত বলে যাব? আসবেন, আসুন। প্রশ্ন আসবে, মেজরিটিটা কোথায়? যারা আজকে মেজরিটির কথা বলছেন, তখন 1 মিনিট সময় নেব, যারা আজকে মেজরিটির কথা বলছেন তাদেরকে বলি, দিল্লিতে গত বছর দুর্গাপুজোয় কি হয়েছিল আমরা জানি। আসামে দুর্গাপুজোয় অ্যালাউ করা হয়নি, বিহারে দুর্গাপুজোর মন্দিরে গুলি চলেছে, মানুষ হিন্দু মারা গেছে। অযোধ্যায় এবারের কথাগুলো বলছি আমি, দুর্গাপুজোর মণ্ডপে গুলি চলেছে, হিন্দু ব্যক্তি মারা গেছে। ছত্তিশগড়ে দুর্গা মণ্ডপে গাড়ি চালিয়ে 11 জন হিন্দু ব্যক্তিকে মেরে দেওয়া হয়েছে। আহমেদাবাদে ভাষণ অ্যালাউ করা হয়নি। আসামে গোয়ালপাড়ায়, যেখানে একজন লাশের উপরে লাফালাফি করেছে, সেই জায়গাটা বলছি না, গোয়ালপাড়ায় হিন্দুদের উচ্ছেদ করা হয়েছে। যারা আজকে হিন্দুদের কথা বলছেন তারা সেখানে কোনো কথা বলেননি, কারণ এগুলো নিয়ে রাজনীতি করা যাবে না। দুর্ভাগ্য, যারা আজকে হিন্দু মুসলিমের রাজনীতি করতে চাইছেন তাদেরকে বলে দিচ্ছি, বিষয়টা হিন্দু বা মুসলিমের নয়, বিষয়টা হিন্দু মেজরিটি এবং মাইনরিটির লড়াই। বিষয়টা হচ্ছে ক্ষমতায় টিকে থাকার লড়াই। ক্ষমতায় যেভাবে টিকে থাকতে গেলে মাইনরিটিদেরকে দাবিয়ে রাখতে হবে, মাইনরিটিদেরকে ভয় দেখাতে হবে। মাইনরিটিদেরকে ভয় না দেখালে আমার ভোটটা সংকুচিত হবে না, ভোটটা সুরক্ষিত হবে না। সে জায়গায় সবাই সমান, সরকার সমান, সরকারি দল সমান, বিরোধী দল তার ব্যতিক্রম নয়। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে একরকম একটা দাঙ্গাবাজ শয়তান বদমাইশ নেতা, তাকে গলায় ফুলের মালা দিয়ে পশ্চিমবঙ্গের সরকারি দল তাকে বরণ করে নিলেন। অন্তত বাংলাদেশের আওয়ামী লীগ এই কোনো দাঙ্গাবাজ নেতাকে ফুলের মালা দিয়ে অন্তত বরণ করে নেয়নি। সেদিক থেকে পার্থক্যটা এটাই, বাংলাদেশ সরকার এই দাঙ্গাবাজদের অ্যারেস্ট করেছে, প্রয়োজনে গুলি করে মেরেছে মুসলিমদেরকে। 11 জনের বেশি মুসলিম মারা গেছে, কত জন আহত হয়েছে, 11,000-এর বেশি কেস হয়েছে। ভারতবর্ষে যতগুলো ঘটনা বললাম তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে, তাদেরকে এমএলএ করা হয়েছে, এমপি করা হয়েছে। ভারতবর্ষের সঙ্গে পার্থক্যটা এটুকু যে ভারতবর্ষে আইনের শাসন নিয়ে আমরা প্রশ্ন করতে পারি, অন্তত বাংলাদেশ আমাদেরকে দেখিয়ে দিয়েছে, হাসিনা দেখিয়ে দিয়েছে যে এখানে মাইনরিটিরা সুরক্ষিত, অন্তত মেজরিটির দ্বারা প্রতারিত নয়। আমরা ভারতবর্ষের মাইনরিটিরা এখানে প্রতারিত, এখানে বঞ্চিত, এখানে অত্যাচারিত, এ ব্যাপারে কোনো রকমের কোনো সন্দেহের অবকাশ নেই। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ ইয়াহিয়া। আমি রিজয়েন্ডার দিয়ে শুরু করব, যেখানে ওনার মতের সঙ্গে একেবারে আমার মত মিলছে না। শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, শুধুমাত্র বিদেশ বলে কিছু বলা যাবে না। তাই যদি হয় শ্রীলঙ্কায় তামিলদের ওপর অত্যাচারে ভারতীয় হিসেবে কিছু বলা যাবে না, অত পিছনে যেতে হবে না। সামনে দেখুন, গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গা হলে একটা শব্দ পৃথিবীর অন্য দেশের কেউ বলতে পারবেন না। সব থেকে বড় কথা যে ধরুন আফগানিস্তানের তালিবান শাসন, যখন দেখি যে মহিলা ভলিবল প্লেয়ারের শিরচ্ছেদ করা হচ্ছে, যখন দেখি যে উড়ন্ত প্লেন থেকে মানুষের শরীর পড়ছে, গোটা পৃথিবীতে কেউ কোনো কথা বলতে পারবেন না কেন যে আফগানিস্তান বিদেশ? না, এ তত্ত্বে আমরা মানতে পারছি না। বেনিফিশিয়ারির তত্ত্ব মোহাম্মদ ইয়াহিয়া বললেন, বেনিফিশিয়ারির তত্ত্ব ত্রিপুরা ইউপিতে চলে এলেন। আমার তো মনে হচ্ছে যে বেনিফিশিয়ারি ইকবাল হোসেনের ঘটনা যদি হয়, এই সম্ভাবনাও তো উড়িয়ে দেওয়া যায় না যে 2023 সালে বাংলাদেশে ভোট। সুতরাং বেনিফিশিয়ারির তত্ত্ব, এই ঘটনা থেকে কারা রাজনৈতিক ডিভিডেন্ড তুলবেন আর সেইটা ইভিএমে প্রতিফলিত হবে, এই হিসেব শুধুমাত্র ভারতবর্ষে হচ্ছে
আর বিদেশ যাকে বলছি সেই বাংলাদেশে হচ্ছে না। সুতরাং এই ঘটনার পেছনে একেবারে সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত, মোহাম্মদ ইয়াহিয়া যেটা বলছেন ক্ষমতায় থাকার লড়াই, একেবারে সার সত্য সেইটা। এটা তো হতেও পারে, হ্যাঁ, নিঃসন্দেহে পুলিশের গ্রেফতারের কিছু প্রশংসনীয় ঘটনা অবশ্যই ঘটেছে, কিন্তু যখন দেখি যে ইসকন মন্দিরের অধ্যক্ষ রসপ্রিয় দাস তিনি বলছেন বারবার আমি পুলিশে ফোন করছি, 999-এ টেলিফোন করছি, কেউ রিসিভ করেনি, আর তার মধ্যেখানে সব কিছু চুরমার করে দিয়ে চলে গেল। তার মধ্যেখানে ওই প্রান্ত, ওই 22 বছরের প্রান্ত বনলতা দাসের পুত্র, সে খুন হয়ে গেল। এই ঘটনাটা ঘটেছে, এবং কোথাও একটা প্রশাসনিক শিথিলতা এবং পুলিশি শৈথিল্য না থাকলে কি করে 5 দিনের মধ্যে 22টা জেলায় এই অশান্তির আগুন ছড়িয়ে পড়লো, এইসব প্রশ্ন ইত্যাদি থাকবে। কিন্তু আরও আরেকটা জায়গায় আমার রিজয়েন্ডার থাকবে যে এটা এই মুহূর্তে শুধু নির্বাচনের মুখে কি হচ্ছে, নাকি এই ধরনের ঘটনা ধারাবাহিকতা আছে। ঠিক যেমন বাংলাদেশে আজকে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নেমে এসছে, ইতিহাস কিন্তু সাক্ষী আছে ঠিক হুবহু সেই রকম ঘটেছিল। কিছুক্ষণ আগে সমীরদা যে ঘটনার কথা বলছিলেন, পাকিস্তানি সেনা মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলাদেশের কণ্ঠরোধ করার জন্য একের পর এক পদ্ধতিতে, নির্মম পদ্ধতিতে, অসভ্য পদ্ধতিতে দমনপীড়ন চালাচ্ছিল। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি গবেষক মফিদুল হক তিনি লিখছেন, কোট আনকোট যাচ্ছি, 1971 সালে বাংলাদেশের জনসংখ্যার 20% বেশি ছিল হিন্দু। এই হিন্দুদের তাড়িয়ে দিতে পারলে তৎকালীন পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের জনসংখ্যার অনুপাত সমান হয়ে যেত। এটা ছিল পাকিস্তানিদের হীন কৌশল। মুক্তিযুদ্ধের সময় খুলনা অঞ্চলের 20 মাইল যিনি একেবারে চষে ফেলেছিলেন, সেই মার্কিন সেনেটর এডওয়ার্ড কেনেডি তার সেই দ্য টেস্টিমনি অফ 60-তে লিখছেন হিন্দুদের ওপর এই অত্যাচারের কথা। দুঃখের বিষয়, সেদিনও পাকিস্তানি শাসকের নিশানা ছিল হিন্দুরা, সংখ্যালঘুরা, আর আজ 50 বছর পর সেই বাংলাদেশে একদল উন্মত্ত ধর্মীয় মৌলবাদীর নিশানায় হিন্দুরা। কঠোর ভূমিকা বাংলাদেশ সরকার কি সম্পূর্ণভাবে পারবে এই মৌলবাদী আক্রমণ প্রতিহত করে সংখ্যালঘুদের প্রাপ্ত মর্যাদা এবং সুরক্ষা দিতে? যাই হোক, আমাদের নজর থাকবে। আর পরের বক্তা বাদশা মৈত্র। শুভ বিজয়া যারা টেলিভিশনের ওপরে বসে আছেন তাদের প্রত্যেককে। কিন্তু একই সঙ্গে এটা বলবো যে এই মুহূর্তে যারা বাংলাদেশে আছেন, আমার বন্ধু, আমার পরিচিত প্রচুর মানুষ, আমি বলবো সংখ্যালঘু বা দেবাশিসদার কথা হিন্দু, আমার হিন্দু বলতে কোনো অসুবিধে নেই, আমি নিজে একজন হিন্দু, তাই হিন্দুকে হিন্দু বলাতে কোনো অসুবিধে নেই আমার। কিন্তু এটা ঠিক একই সঙ্গে তারা সংখ্যালঘু ওখানে, সেই মানুষগুলো আমার মতনই এভাবে একে অপরকে শুভ বিজয় জানাতে পারছেন কিনা আমার সন্দেহ আছে। এই না পারার দায় কার? এই না পারার দায় সরকারের, বাংলাদেশ প্রশাসনের। তাই আমি এই ঘটনার তীব্র নিন্দা করে আমার বক্তব্য শুরু করছি। তাকে আগামী দিনে সুনিশ্চিত করতে হবে যাতে এই ঘটনা না ঘটে, এবং বাংলাদেশের মানুষ যারা রাস্তায় নেমে এসেছেন তাদেরকে এই দায়িত্ব আরও বেশি করে নিতে হবে যে আগামী দিনে প্রশাসন তার দেশের সংখ্যালঘু হিন্দু বা বৌদ্ধ আর যারা যারা সংখ্যালঘু আছেন তাদের উপর যেন এই ঘটনা না ঘটে। কিন্তু যদি আমরা নিজেদের উদার নিরপেক্ষ মানুষ বলে মনে করি, তাহলে ঘটনার দুটো দিক আমাদের দেখতে হবে একই সঙ্গে। কি করে ঘটনা ঘটে, এটা আমি নিজের একটা অভিজ্ঞতার কথা বলি, অনেকে জানেন অনেকে জানেন না। গত বিধানসভা নির্বাচনের আগে আমি বহরমপুর যাচ্ছিলাম একটা অনুষ্ঠানে যোগ দিতে। রাস্তার মধ্যে এনআরসির প্রতিবাদ হচ্ছিল, রোড ব্লক ছিল, টায়ারে আগুন লাগানো হয়েছিল। আমি গাড়ি থেকে নেমে কথা বলতে যাই, অর্গানাইজারদের বলি যে আমাকে কি আপনারা অ্যালাউ করবেন যেতে, আমার একটা অনুষ্ঠান আছে। ওরা বলেন না, আপনাকে ছাড়লে প্রচুর গাড়ি আছে, তাদের ছাড়তে হবে। আমি ওখানে দাঁড়িয়ে উদ্যোক্তাদের ফোন করি যে আমি এখানে আটকে আছি, আমি কী করে পৌঁছবো, সন্ধ্যাবেলায় আমার অনুষ্ঠান, আমরা বলতে যাও একটা সেমিনারে। আমি খুব উৎকণ্ঠায় ছিলাম। আমি অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরে আসি। পরের দিন সকালবেলায় আমাকে আমার এক ভাই বন্ধু সৃজন, সে ফোন করে বলে, দাদা তুমি দেখেছো ফেসবুকে কি লেখা হয়েছে? কি? ফেসবুকটা খুলে দেখি একটা ছবি, একটা রাস্তার ধারে টায়ার জ্বলছে, আগুন জ্বলছে, রোড ব্লক চলছে, তার মধ্যে আমি দাঁড়িয়ে আছি, আমার একটা ফোন, এবং ক্যাপশন হচ্ছে যে অভিনেতার ছদ্মবেশে বাদশা মৈত্র দাঙ্গায় উস্কানি দিচ্ছেন, কোট আনকোট বললাম সুমনের ভাষায়। এটা বানানো হয়েছিল। তারপর গোটা দিন ধরে অজস্র খারাপ কথা, হুমকি লেখা হয়েছিল, ল্যাম্পপোস্টে মেরে ঝুলিয়ে দাও। একই সঙ্গে কিছু মানুষ আমার পাশে দাঁড়িয়েছিলেন, অনেক মানুষ পাশে দাঁড়িয়েছিলেন। এই টেলিভিশন চ্যানেলে রাত্রিবেলায়
পুরো জিনিসটা দেখানো হয়, বলা হয়, পরের দিন কাগজে সেটা বেরোয়। তারপরেও কিছু লোক বলতে থাকেন যে উনি সেমিনারে যাচ্ছিলেন, ঠিক আছে, তার মানে এই নয় যে দাঙ্গায় উস্কানি দেননি। তার মানে একটি যে যা কোনো ঘটনাই নয়, এই ছবিটা তুলে যদি কেউ এই প্রচারটা করতে পারে, তাহলে আমার মতো একটা সাধারণ মানুষের সঙ্গে, তাহলে রাজনীতির অঙ্গনে যেখানে সামনে নির্বাচন, সেখানে কি কি ঘটনা ঘটতে পারে সেটা নিয়ে আমি সবাইকে খোলা মনে ভাবতে বলবো। দ্বিতীয় কথা, সুমন বাংলাদেশের সংবিধানের কথা বলেছে। এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ ছিল আগে, জিয়াউর রহমানের পরে, উনি আসার পর এই আজকের স্টেটাসটা আসে। একই সঙ্গে বলবো, এই যে জামাত ইসলামের কথা বারবার উঠে আসছে, এটা বাংলাদেশে নিষিদ্ধ ছিল স্বাধীনতার পর। জিয়াউর রহমান তিনি বলেন যে গণতন্ত্রের ভিন্ন মত থাকতে হবে, তাই এই দলগুলোর আসা উচিত রাজনীতিতে। তারপর দলগুলো ইনক্লুডেড হয় এবং যা যা ঘটনা ঘটছে এই জামাত ইসলামের দলটির নামটি বারবার ফিরে আসছে। তাই আমরা এটা যেন ভুলে না যাই যে বাংলাদেশে যারা বঙ্গবন্ধুকে খুন করেছিল তারা মুসলমান। তার মানে বাংলাদেশে বঙ্গবন্ধুকে খুন করার লোক যদি থাকে, তাহলে বাংলাদেশে আমার ভাই সংখ্যালঘু হিন্দু, তাদের ওপর তাদের বিপদে ফেলার লোকও বাংলাদেশে আছে, না নেই এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু এটাও ঠিক যে বাংলাদেশেই তার প্রতিবাদ হচ্ছে। দিবাকর্দ প্রশ্ন করছিলেন হিন্দুদের নিয়ে। আমি বারবার বলছি, হিন্দু এবং মুসলমান কে কটা খুন করেছে লড়াইতে আমি বারবার যেতে বারণ করব। তার কারণ আমি মনে করি হিন্দু মানে আমি শুধু হিন্দু একমাত্রিক পরিচয় নেই, আমার আরও অনেক পরিচয় আছে, একজন মুসলমানেরও তাই। আমি শুধু মনে করিয়ে দেব, ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধী কার হাতে খুন হয়েছিলেন? মুসলমান? নিশ্চয়ই নয়। আমি শুধু মনে করিয়ে দেব, গুজরাট দাঙ্গা কারা ঘটিয়েছিল? মুসলমান? নিশ্চয়ই নয়। একজন হিন্দু হিসেবে আমার এতে লজ্জা আছে, আমি এই অপরাধের দায় স্বীকার করি এবং আমি মনে করি পৃথিবীর যে কোনো প্রান্তে যারা সংখ্যালঘু তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদের, প্রশাসনের এবং সংখ্যাগুরুদের। আমরা যদি সেই দায়িত্ব পালন করতে না পারি তাহলে সেই দায় আমাদের নিতে হবে। এবার কথা হচ্ছে বিরোধ কেন হয়? হিন্দু মুসলমান বলে হয় না। কবে থেকে বিরোধ শুরু হলো? যদি সাহেবরা না আসতো এদেশে, তো ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু না হতো, তাহলে আজকের এই অবস্থা আসতো না। তারা দেখিয়ে দিয়েছিল বিভাজন কিভাবে একটা প্রশাসককে লাভ দিতে পারে, ডিভিডেন্ড দেয়। আমরা সেটা শিখেছিলাম বলে আমরা হিন্দু মুসলমান বিভাজনটাকে ক্রমশ স্পষ্ট করেছি, কারণ রাজনীতির আঙিনে ভোটটা তার ভিত্তিতে করেছি আমরা। নেহরু এই রাজনীতির মানুষদের, নেতা মন্ত্রীদের, ইভেন রাষ্ট্রপতিকে ভারতবর্ষের মন্দির যে ধর্মপ্রাঙ্গণে যাওয়াতে নিষেধ করেছিলেন, উনি পছন্দ করতেন না। এবং ভারতবর্ষে আজকে এটা প্রথা হয়ে দাঁড়িয়েছে যে নেতা মন্ত্রীরা প্রত্যেকটি মন্দির মসজিদে ঘুরে ঘুরে বেড়ায়। এইটা আমার মনে হয় যে তারা ধর্মকে ভালোবেসে করেন না, তারা করেন উনি মানুষগুলোকে ভোটের জন্য কাছে পাওয়ার জন্য। তাই যদি আমরা এই মানুষগুলো যারা মাথার ওপরে আছেন, তারা যদি এই প্রবণতা থেকে নিজেদের সরিয়ে আনেন, তাহলে ভারতবর্ষের মানুষ হিন্দু মুসলমান একসঙ্গে বাঁচবে। কারণ বিভাজনটা তারা সৃষ্টি করে, একদম ক্যালকুলেট করে বিভিন্ন প্রচারের মাধ্যমে বিভাজন সৃষ্টি করে। আমি সুমন একটা কথা বলেছে, বাংলাদেশে এই মুহূর্তে এবছর 32,000 পুজো হয়েছে, ঠিক। আমি তার সঙ্গে একটা পয়েন্ট অ্যাড করব, বাংলাদেশের সরকার ওই পুজোতে এবার 3 কোটি টাকা অনুদান দিয়েছে। যদি আমি ব্যক্তিগতভাবে কোনো ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সরকারি অনুদানের বিরুদ্ধে, এই রাজ্যেও তাই, এই দেশেও তাই, ও দেশেও তাই, কিন্তু এটা ঘটনা যে ওই সরকার এটা করেছে, এটা সত্ত্বেও সরকার তার দায় অস্বীকার করতে পারে না। আমরা বারবার বলছি যে হিন্দু মুসলমান এই যে বিভেদটা, আমাদের মতো সাধারণ লোক, পশ্চিমবঙ্গের সাধারণ গ্রামবাসী, সাধারণ লোক কে করেন বলুন তো? কারা করে? আজকে আমার যদি বাড়ি তৈরি হয়, আমার বাড়ির মিস্ত্রিটা মুর্শিদাবাদ থেকে আসবে, মুসলমান। আমি কি তাকে বাড়ি তৈরি করাবো না? করাবো। আজকে যখন বিরিয়ানি বাড়িতে রান্না করব, কোন কারিগর ডেকে আনবো? মুসলমান। তারাতে বিরিয়ানি খাবো না? খাবো। আজকে আমার এই যে পাঞ্জাবিটা পরে আছি, এটা বিশেষ কাঠ, আর এই পাঞ্জাবিটা মুসলমানরাই ভালো বানায়, আমি তার হাতে বানিয়েই পড়েছি। কিন্তু কথা হচ্ছে এই আমাদের মতো সাধারণ মানুষরা, আমরা কখন নিজেদের মধ্যে এই বিভাজনটা অনুভব করিনি। আমার বাড়ি মুর্শিদাবাদে, মুসলিম অধ্যুষিত অঞ্চল, গোটা জেলা, তাই আমার থেকে মুসলমানদের সঙ্গে মানে এত ঘনিষ্ঠ মেলামেশা অনেক কম মানুষের আছে এখানে। আমরা তো কখনো অনুভবই করিনি এটা। কিন্তু কবে থেকে অনুভব করলাম? যেদিন থেকে ভারতবর্ষের রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে রাজনীতি ভোট করা শুরু হলো, এবং পশ্চিমবঙ্গেও তার প্রবণতা দেখেছি আমরা। আজকে এই যে জাতির বিভেদ, আমরা হিটলারের কথা শুধু মনে করতে বলবো।
ইহুদি মানে জাতশত্রু। এই জাতশত্রু যে লোকটা বানিয়েছিল একটা জাতিকে, সেই লোকটা কিন্তু জীবনে শেষে আত্মহত্যা করেছিল, তার জীবনের পরিণতি কিন্তু ভালো হয়নি। তাই যারা আজকে আমাদের এই উস্কানি দিচ্ছে, বারবার একটা গোষ্ঠীকে হিন্দু বলে এবং মুসলমান বলে দেখাচ্ছে, আমি বলবো প্লিজ এভাবে দেখবেন না। দেখবেন এইভাবে যে এই মানুষগুলোকে কারা এই কাজটা করতে প্ররোচিত করছে। বাংলাদেশে মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে, আজকে তালিবানের সঙ্গে মুসলমানদের লড়াই হচ্ছে। একইভাবে আমাদের দেশে হিন্দুরা, আমার লজ্জা লাগে যখন আমাদের দেশে আদিবাসীর এখানে নিপীড়িত হয়, যখন রোহিত ভেমুলা মারা যায়, আমি সেই দায় নিতে রাজি আছি, আমার লজ্জা করে। তার কারণ হিন্দু মুসলমান বলে নয়, একদম বিশেষ কারণে বিশেষ লোক এই কাজটা দিনের পর দিন করে আসছে এবং এটা সাকসেসফুলি করছে। একটা মতবাদ যেভাবে তৈরি হয় তার প্রভাবটা কিভাবে ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে, একটা ইনসিডেন্ট বলছি আপনাদের। আমি একটা ভলভো বাসে চড়ে শান্তিনিকেতন যাচ্ছিলাম। শান্তিনিকেতনে ঢোকার আগে তখন মুসলমানদের একটা পরব ছিল, রাস্তায় দাঁড় করিয়ে চাঁদা চাওয়া হচ্ছিল। বাসের ড্রাইভার বলে সরকারি বাস, চাঁদা দেবো না। তারা চাইছিল, তারা মুসলমান, তারা বললো চাঁদা না দিলে যেতে দেবো না, একটা বচসা। এবং আমার যে কন্ডাক্টর পাশে বসেছিল সেও মুসলমান, সে দেখছি তার মাথা নিচু করে বসে আছে। তার কারণ গোটা বাসের মধ্যে শুরু হয়ে গেল এই মুসলমানরা চাঁদা চাইছে, তারা জুলুম করছে, নিয়ে একটা মানে বিদ্রুপ, নানা কটাক্ষ শুরু হয়ে গেল। কিন্তু আমার বলতে ইচ্ছে হলে চিৎকার করে, আপনার কাগজে পড়েন না যে চাঁদা চাওয়ার জন্য আমার হিন্দু ভাইরা, হিন্দু বন্ধুরা হিন্দুদের পিটিয়ে মারে, শব্দবাজির প্রতিবাদ করলে পিটিয়ে মারে? আপনারা পড়েন না? পড়েন। আপনারা ভুলে যান হাথরাসের ধর্ষণ কারা করেছিল? মুসলমানরা নয়, হিন্দু ভাইরা। হিন্দু ভাইরা মানে আমি সেই ভাইদেরকে হিন্দু বলে মনে করি না, মনে করি তারা ক্রিমিনাল, তারা আমার ভাই নয়, তারা আমার বন্ধু নেই। ঠিক একভাবে যে মুসলমানরা আমার বোনেদের গায়ে হাত দেয়, তারা ক্রিমিনাল, তারা মুসলমান নয়। তার কারণ প্রচার। এই যে প্রত্যেকটা ধর্মে যে মূল কথাটা কি, এই কথাটা আমরা কেউ কখনো জানি না, পড়িনি। আজকে রাজা রামমোহন রায় কার সাথে লড়েছিলেন? হিন্দু পুরোহিত তাত্ত্বিকদের সঙ্গে। তিনি দীর্ঘদিন লড়াই করেছিলেন যে কোরআন, বাইবেল, গীতা, উপনিষদ একসঙ্গে পড়ে হিন্দুদের সাথে লড়াই করে প্রতিষ্ঠা করেছিলেন যে এই যে বিভেদটা, সতীদাহ, নানা রকম যে বিভেদ হিন্দু ধর্মের, তিনি প্রতিবাদ করেছিলেন। আজকে বারবার বলবো যে বাংলাদেশ আজকে যে অর্থনীতি এগিয়েছে, একটাই কারণে এগিয়েছে, তার কারণ বাংলাদেশ কিন্তু তার অভিমুখটা স্থির করেছে। সে যদি পাকিস্তানের মতো অভিমুখে চলতো, সাম্প্রদায়িকতা থেকে ইসলামকে একমাত্র তার কি বলবো তার আরাধ্য হতো, তাহলে বাংলাদেশের অর্থনীতি আজকে এগোতো না। তাই আমার বিশ্বাস যে আজকে যারা বাংলাদেশ চালাচ্ছে তারা দেশের স্বার্থে বাংলাদেশকে ওই মৌলবাদীদের হাতে তুলে দেবে না। তার কারণ মৌলবাদীদের হাতে তুলে দিয়ে একটা দেশের অর্থনীতি কি হতে পারে, পাকিস্তান তার সব থেকে বড় উদাহরণ। আমার মনে হয় যে বাংলাদেশ সে ভুল করবে না। এবং যেটা সুমন একটুকে মনে করিয়ে দিয়েছে, বাংলাদেশ তার সংবিধান নিয়ে 1972-এর স্টেটাস নিয়ে ভাবছে আবার, এবং আগামী দিনে কি করবে আমরা দেখবো সেটা। এবং একই সঙ্গে বলবো যে প্রশাসনকে এই যে ঘটনা যেন কোনোভাবে সহজ করে না নেওয়া হয়। হাই কমিশন থেকে শুরু করে ভারতবর্ষের মন্ত্রীরা এবং তাদের মন্ত্রীরা একসঙ্গে বসে মিটিং করুক। কারণ এই ঘটনা শুধু হিন্দু বলে নয়, এই ঘটনা এমন একটা ঘটনা, এটা আগামী দিনে ঘটতে পারে ভোটের জন্য, রাজনীতির জন্য। তাই ওই ভাইরা মারা গেলে আমার ভাইরা মারা যাবে। এবং এটা যদি বলি যে এই ঘটনা যখন এখানে ঘটবে, আজকে যদি আমি এখানে যদি হিন্দু হিন্দু বলে চিৎকার করি, তাহলে আমার যে বন্ধুরা ওখানে আছে তারা বিপদে পড়বে। একইভাবে উল্টোটা হলে এখানকার মুসলমানরা বিপদে পড়বে। আমি বলছি যে এই বিবাদটা কেন, কারা করতে চাইছে? যারা করতে চাইছে খেয়াল করে দেখুন, তারা কম বেশি রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে, তাদের লাভ আছে এখানে, তারা বিভিন্ন মিটিংয়ে মিছিলে এই সুশুরি দিয়ে যান। তার কারণ তারা রাজনীতির সঙ্গে আছেন। বাট যারা রাজনীতির সঙ্গে নেই, ক্ষমতার ধারে কাছে নেই, এরকম মানুষকে আপনি খুঁজে দেখান যারা প্রত্যেক দিন এটা নিয়ে কথা বলছে। এই মানুষগুলো তারা প্রত্যেকে ধর্ম তার মতো করে পালন করেন। পশ্চিমবঙ্গে গ্রাম বাংলায় হিন্দু মুসলমান এত বছর ধরে আমরা দুর্গাপুজো করেছি, আমরা মহরম দেখেছি, আমরা মসজিদে গিয়েছি, আমরা মন্দিরে গিয়েছি। আমার জেলায় দেখেছি, আমি কোথায় দেখেছি বিভেদ ছিল না, বিভেদ তৈরি করা হচ্ছে। তা আবারও বলবে এই ঘটনাকে হালকাভাবে নেবেন না। এটা কোনো দুটো জাতির মধ্যে লড়াই নয়, দুটো জাতির মধ্যে দ্বন্দ্ব নয়, এটা হচ্ছে ক্ষমতার লড়াই। ক্ষমতায় পৌঁছানোর জন্য এই লড়াইটা, এই ঘটনার সৃষ্টি হয়েছে। তাই আমরা যদি যারা নিজেদের একটু দায়িত্ববান মনে করি, তারা যদি আমরা এই ঘটনাকে দুটো জাতির মধ্যে লড়াই হিসেবে লড়িয়ে দিই, হিন্দু মুসলমানকে লড়িয়ে দিই, তাহলে লাভবান হবে তারা যারা হিন্দু মুসলমানের আবেগকে ব্যবহার করে
ক্ষমতায় পৌঁছতে চায়, ক্ষমতা ধরে রাখতে চায়, তারা লাভবান হবে, আমরা হারবো, মানুষ হারবে, মনুষ্যত্ব হারবে। তাই আবারও বলবো আমি যে এই ঘটনাকে একদম দুটো জাতির লড়াই হিসেবে না দেখে শুভবুদ্ধির সঙ্গে অশুভ বুদ্ধির লড়াই হিসেবে দেখি, এবং আমার বিশ্বাস আগামী দিনে শুভবুদ্ধির জয় হবে। পৃথিবীর যেখানে যেখানে যখন সংখ্যালঘু মানুষ আক্রান্ত হবে, আমার দেশে হলেও তাই, বাংলাদেশে হলেও তাই, পৃথিবীর যে কোনো প্রান্তে হলে তাই, সে হিন্দু হলে হিন্দু, মুসলমান হলে মুসলমান, তার পাশে আমরা দাঁড়াবো। এই শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দায়িত্ব এটা, এবং আমার বিশ্বাস আগামী দিনে পৃথিবী সেই পথে চলবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ বাদশা মৈত্র। আমি একেবারে শুরুতেই যেটা বলছিলাম যে মোহাম্মদ আকলাক, পেহলু খান আর প্রান্ত দাস, এর মধ্যে আমরা ফারাক করব কেন? আর এটা যদি কেউ বলেন যে একেবারে নাম ধরে ধরে, ঘটনা ধরে ধরে বলছি, আমি যদি বিগ পিকচারে আসি, একেবারে এই অনুষ্ঠানে 8 জন বিশিষ্ট বক্তার বক্তব্য আমরা শুনেছি, যুক্তি এবং প্রতিযুক্তি। ভারত এই মুহূর্তে যা করছে, যা প্রতিক্রিয়া, তা কি যথেষ্ট? অনেকে এটাও বলছেন যে চীন আর পাকিস্তান তো বরাবরই ভারতবর্ষের শত্রু। আফগানিস্তানে এই মুহূর্তে মৌলবাদী তালিবানরা ক্ষমতায়, অন্যদিকে শ্রীলঙ্কা, ভুটান, এমনকি নেপালকেও নিজেদের দিকে টেনে নিতে চাইছে চীন। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে যদি দূরত্ব তৈরি হয়, ভারতের মাথা ব্যথা আরও বাড়বে। সেই জন্যই বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে ততটা নাকি কেন্দ্র সরব হয়নি। আর এই গত রোববার ভারতের বিদেশ সচিব হাসি মুখে বলছিলেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক রোল মডেল, নরেন্দ্র মোদীর হাত ধরে এই উজ্জ্বল সম্পর্ক আরও বিকশিত হচ্ছে। অথচ খোদ বিজেপি রাজ্যসভার সাংসদ সুব্রমণিয়াম স্বামী মোদী সরকারের দিকে সরাসরি প্রশ্ন তুলে বলছেন, টুইট করছেন যে আমরা কি বাংলাদেশকে ভয় পাচ্ছি? কিন্তু আবার একবার ফ্ল্যাশব্যাকে যাই, বিজেপিরই আরেকটা সরকার আরেকটা দুর্গাপুজোর সময় হিন্দুদের ওপর অত্যাচারের এই একই রকম ঘটনার সময় দুদেশের সম্পর্ক খারাপ হবে, দূরত্ব তৈরি হতে পারে, এক ছটাকও ভয় পায়নি। সেটা 2001 সালের অক্টোবর মাস। সদ্য নির্বাচনে জয়ী হয়েছে খালেদা জিয়ার বিএনপি। দুর্গাপুজোর সময় হিন্দুদের ওপর অত্যাচার, ধর্ষণের একাধিক খবর ভারতে আসা মাত্র তৎকালীন বাজপেয়ী সরকার চূড়ান্ত তৎপরতা দেখিয়েছিল। তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারি এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্র স্বয়ং অটল বিহারী বাজপেয়ীর নির্দেশে শটান ঢাকা উড়ে গেছিলেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে কি বলা যাবে যে বাজপেয়ী সরকার তৎপরতা দেখিয়ে ভুল করেছিল, আর নিষ্ক্রিয় থেকে এই বর্তমান কেন্দ্রীয় সরকার একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে? যাই হোক, এই বিতর্ক দিয়েই শুরু করব ওপেন ফোরাম। আমার একটাই প্রশ্ন আছে। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন, হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে দেবাশিস বাবুর কাছে। দেবাশিস বাবুর সমস্ত বক্তব্যটা আমি মন দিয়ে শুনছিলাম, গোটাটাই হিন্দু মুসলিমের ভেতরেই ছিল। এবং দেবাশিস বাবুর কাছে আমার প্রশ্ন, এত বড় একটা ঘটনার পরেও যিনি সব ব্যাপারে মন্তব্য করেন সেই নরেন্দ্র মোদী সাহেব, দেশের প্রধানমন্ত্রী, নীরব কেন? একটিও বিবৃতি এখনো পর্যন্ত তার মুখ থেকে শোনা গেল না। কি কারণ? এটা আপনার কাছে আমি জানতে। প্রধানমন্ত্রীর বিষয়টা প্রধানমন্ত্রী বলতে পারবে, শোনা যাচ্ছে একদম। প্রধানমন্ত্রীর বিষয়টা প্রধানমন্ত্রী বলতে পারবে, কিন্তু যদি আপনি সংঘকে জিজ্ঞেস করেন, আরএসএস, বা যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমাদের বক্তব্য এটাই যে আজকে যা পরিস্থিতি আমরা যা বুঝতে পারছি, ভারত সরকারের প্রয়োজন শেখ হাসিনার হাত মজবুত করা। কেন শেখ হাসিনা, তাহলে শুভেন্দু অধিকারী কেন বললেন যে শান্তিপুরের নির্বাচনে প্রধানমন্ত্রী পাবে? এই উত্তরটা দিন। না না, আপনি তো সংঘের কথা বললেন, আপনি তো বিজেপির কথা বললেন, প্রধানমন্ত্রীর নীরবতাটা বুঝতে পারলাম না। না দাদা, আপনি তো একদম প্রধানমন্ত্রী থেকে শুভেন্দু চলে আসছেন। বিরোধী দলনেতা তিনি বলছেন শান্তিপুরের নির্বাচনে বিজেপি সুবিধে পাবে। এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিন। দেখুন, বিজেপি কোনটাতে সুবিধা পাবে না পাবে বিজেপি বলবে, কিন্তু এটা আপনি অস্বীকার, ঠিক আছে বলেছে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি কি এটা অস্বীকার করছেন? না না, আপনি কি এটা অস্বীকার করবেন যে এইবার পুজোতে করিমপুরেও ঘটনা ঘটেছে, বিসর্জনের উপরে ইট পাটকেল ছোড়া হয়েছে মসজিদ থেকে? আপনি অস্বীকার করবেন? এটা কিন্তু জানেন, এটা জানুন, এটা কিন্তু শুনেন, এগুলো কি জানুন। এইগুলোই তো নির্বাচনের সময় আপনারা বলেছিলেন। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বারবার বলেছিলেন, নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বারবার বলেছিলেন এখানে নাকি দুর্গাপুজোর সময় উৎপাত হয়, সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। তারপরে বাংলার মানুষ সেই হিন্দু মুসলমান উজাড় করে 49% ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী। ভারতীয় জনতা পার্টি থেকে 77টা সিট পেয়েছে। আরে 77টা তো গোটা বিরোধীদের সিট ছিল, আপনি ভুলে যাচ্ছেন। পুরো আলোচনাটা তৃণমূল না বিজেপি যাতে না হয় সেখানে আমার ইন্টারফেয়ার করতে হবে। গতবারের নির্বাচনে বামেরা পেয়েছিল 33টা আসন, কংগ্রেস পেয়েছিল 44টা আসন, 77টা। সুতরাং
দ্বিতীয় এবং তৃতীয় তৃণমূল বনাম বিজেপির আলোচনা নয় তো। আপনারা দ্বিতীয় হবেন না বামেরা কৌশিক সেন। তৃতীয় হবে? তার লড়াই। হ্যাঁ, আমার শুধু বাদশাদাকে খুব একটা ছোট্ট প্রশ্ন। বাদশাদার মতন তো ওরকম স্ট্যাচার আমাদের নেই, তবুও বাদশাদাকে শুধু বাদশাদা বলেন হিন্দু হিসেবে আমি লজ্জিত। আপনি হিন্দু হিসেবে লজ্জিত হলেন, কিন্তু আপনি মানবতাবাদের কথা বলেন ইত্যাদি কথা শুনে মনে হলো মানে নাস্তিকতার দিকে আপনার প্রবণতা আছে। আপনি নিজেকে হিন্দু পরিচয় দিলেন, তার মানে ধার্মিকও আছেন, নিশ্চয়ই মন্দিরে যান, পূজা ইত্যাদি করেন, না করলেও কোনো অসুবিধা নেই। তো হিন্দু হিসেবে আপনি লজ্জিত। তো আপনার কাছে শুধু দুটো প্রশ্ন, ছোট ছোট দুটো প্রশ্ন। কমলেশ তিওয়ারিকে কিভাবে মারা হয়েছিল উত্তরপ্রদেশে, সেটা আপনার মুখ থেকে শুনলে, হিন্দু হিসেবে শুনলে ভালো লাগবে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যে হিন্দু হিসেবে লজ্জিত হলেন, আপনি বলতে পারেন আপনার মুর্শিদাবাদের কোনো বন্ধু বা আপনার পরিচিত কোনো ব্যক্তি বলেছে যে আমি মুসলিম হিসেবে লজ্জিত যে আজকে বাংলাদেশে যা হয়েছে? উত্তর দেব? হ্যাঁ, উনি আমার কথাটা পুরোটা শোনেননি, হয়তো আমার কথা শোনার যোগ্য নয় বলে শোনেননি। আমি বলেছি যে এখন আমার দেশে, আমার রাজ্যে বা আমার দেশে এরম ঘটনা ঘটে, সেটা গুজরাট হোক, সেটা মহাত্মা গান্ধী হত্যা হোক, আমি সেই ঘটনায় হিন্দু হিসেবে লজ্জিত, কারণ আমাদের দায়িত্ব ছিল ঘটনা না ঘটাবার। এবং আগামী দিনে আমি সবসময় মনে করি যারা সংখ্যাগুরু, স্পেসিফিক কমলেশ তিওয়ারি কথাটা বলছেন না, আমি বলছি যে আমি আবারও বলছি যে আমার সব শুনেছি লোকেদের কান পচে গেছে গান্ধী হত্যা, আমি শুধু কমলেশ তিওয়ারি জিজ্ঞেস করছি। আপনার কান পচে গেলে তো ইতিহাসটা মিথ্যে হয়ে যায় না। আপনি না বললেও কান পচবে না, মিথ্যে হয়ে যায় আপনি না। না বললেও ইতিহাস থাকবে না। বাদশাবাবু, আমি আপনাকে সমর্থন করেই বলছি যে উত্তরপ্রদেশে একের পর এক যখন দলিতদের ওপর এই ধরনের নৃশংস আক্রমণ এবং কৃষকদের যখন গাড়ি চাপা দিয়ে মন্ত্রীর ছেলে মারে, তখন প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশে এই উত্তরটা দিন তো, তারা কি হিন্দু নয়? আপনি উত্তর দিন। আমার জিজ্ঞাসা 2 তারিখ থেকে 5 তারিখ মে মাসে এই বছর যারা মারা গেল পশ্চিম বাংলা কি হয়েছে? তারপরে কমলেশ তিওয়ারির কথা উচ্চারণ করছেন না কেন? আচ্ছা, দুজনকে আমি এটা তোমাকে বলি, সেটা হচ্ছে যে আমরা তো মৌলবাদ নিয়ে কথা বলছি, এবং আমরা একটু ভাবলে বুঝতে পারবো যে মৌলবাদ জিনিসটা শুধু কিন্তু ধর্মের মধ্যে আবদ্ধ থাকে না। বাংলাদেশের ইতিহাস তুমি দেখো, 2013 থেকে 2016 মধ্যে আমরা যাদের মুক্তমনা মানুষ বলি, ব্লগার্স, যারা তাদের স্বাধীন চিন্তা ভাবনাকে ব্যক্ত করেন, বাংলাদেশে এরকম ব্লগারদেরকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে মারা হয়েছে একের পর এক। নামগুলো কারা? সুমন, আসিফ মহিউদ্দিন, আহমেদ রাজীব হায়দার, সুন্নিয়ার রহমান, শফিকুল ইসলাম, ওয়াশিকুর রহমান। হিন্দু আছে, কিন্তু দেখুন এতগুলো মুসলিম নামও আছে। অর্থাৎ মৌলবাদ এমন একটা জিনিস, তারা কিন্তু ধর্মের বিচার করে না, তারা যে কোনো, ঠিক যেরকম ভাবে আমাদের দেশে গৌরী লঙ্কেশকে মারা হয়, যেরকম ভাবে নরেন্দ্র দাভোলকরকে মারা হয়, যেভাবে গোবিন্দ পানসারেকে মারা হয়, ঠিক একই রকম ভাবে কিন্তু বাংলাদেশেও সেটা হয়। কৌশিকদাকে শুধু একটা কথা বলি, আমাদেরও বন্ধু বান্ধব আছে বাংলাদেশে, রাফি হোসেন আমার বন্ধু আছে বাংলাদেশে, ভালো বন্ধু। বন্ধুরাই আমাকে, বাংলাদেশের বন্ধুরাই বলে আমরা বাংলাদেশে জামাতকে একদম ঠান্ডা করে দিতাম। আপনি যখন নাম করলেন না মুসলিম, আমার মুসলিম বন্ধু আছে, বলছে বাংলাদেশে আমরা জামাতকে ঠান্ডা করে দিতাম যদি তারা পশ্চিমবাংলাকে আশ্রয় না নিত। তাহলে আপনি আমার কথা মেনে নিলেন? এক সেকেন্ড, আপনি আমার কথা মেনে নিলেন? আপনি আমার কথা মেনে নিলেন যে রাজনীতির আশ্রয়? সুমন বাবু, এ তো গল্পের গরু গাছে চড়াচ্ছে। আপনি আমার কথা মেনে নিলেন যে রাজনীতিবিদরাই এর মূলে মানুষ নয়? পুরস্কার পাবেন দেবাশিস বাবু। আচ্ছা, দেবাশিস বাবু থামতে বলুন প্লিজ, প্লিজ এক এক করে, দর্শকরা শুনতে পাবেন। দেবাশিস বাবু, পুরস্কার পাবেন। দেবাশিস বাবু, আমি এটাই বলেছিলাম, আপনাকে এটাই বলেছিলাম যে মানুষের পেছনে রাজনীতি আছে, রাজনীতির প্রস্তাবে বারবারন্ত হয়েছে। আচ্ছা, সেটাই বলছি, আপনি বলুন। আমি একটা খবর বলে চুপ করে যাব। আমি আরএসএস এর মোহন ভাগবতের, আমি একটা খবর বলে চুপ করে যাব। আমি আচ্ছা কথা বলবো না। সেটা হচ্ছে, আমার বন্ধু বললেন যে এদেশে মুসলমানদের মসজিদ টসজিদ বাবরি ছাড়াও ধ্বংস করা হয়নি। আমি যে পাড়ায় উদ্বাস্তু হয়ে এসে উঠেছিলাম,
হ্যাঁ, আমি যে পাড়ায়, আমি যে উনি, না 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 না, আমি আমার কথাটা শেষ করার ধৈর্যটা একটু দেখান। আমি যে পাড়ায় উঠেছিলাম উদ্বাস্তু হয়ে, খড়গপুরের বাঙালি পাড়ায়, সেখানে একটি মসজিদের ধ্বংসাবশেষে পরে অন্য লোকেরা দখল করেছে। এরকম ঘটনা ওই খড়গপুরেই একাধিক ঘটেছে। কাজে এই আপনার এটা জানা দরকার, আর কিচ্ছু না। আর একটা কথা বলবো দেবাশিস দা, এবার বাসা প্রশ্নটা করছি মশাই, আপনাকে প্লিজ আমাকে একটা প্রশ্ন করতে দিন। মোহন ভাগবতের একটা কথা, আপনি মোহন ভাগবত মানেন তো? উনি বলছেন যে উনি যে বইটা লিখেছেন এটা উর্দুতে গত এপ্রিল মাসের 5 তারিখে উদ্বোধন হয়েছে, উর্দু ভাষায় অনুবাদ হয়েছে। তো সেখানে উনি বলছেন যে হিন্দু মুসলমানের ডিএনএ একই, মানেন এটা? না না, ডিএনএটা এক তো? হ্যাঁ, আমি তো বললাম হিন্দুরা বিশ্বাস করে সবার মধ্যে একই ঈশ্বর আছে, তাও রাম রাবণের যুদ্ধ হয়েছিল। ডিএনএ একই, সবার মধ্যে একই ঈশ্বর কি তার চেয়ে ছোট না বড় কথা? সবার মধ্যে একই ঈশ্বর আছে, তবুও মহাভারত হয়েছে, কৌরব পাণ্ডব যুদ্ধ লড়েছে। ডিএনএ ঈশ্বর না, যেমন বাঙালিদের বাঙালি, না না না, আপনি উল্টো করছেন। শুধু তাই বলছেন না, বলছেন যে মুসলিমদের মধ্যে যে হিন্দুদের সম্পর্কে যে অবিশ্বাস তৈরি হয়েছে, আমার কাছে বই আছে কিন্তু, এবার হুবহু পড়ে উর্দু ভাষাতে আছে, তিনি কি বলেছেন আমার এখানে আছে। উনি বলছেন যে এই মাসকুক মানে একটা ভুল ধারণা, আরবি শব্দ, এটা এই ধারণাকে দূর করতে হবে, তার জন্য তিনি বই লিখেছেন ভবিষ্যতের ভারত। সেখানে হিন্দু মুসলমানের মিলনের কথা বলেছেন। আপনাকে আমি এইটা বুঝতে পারছি না যে আপনি কি ধরনের আরএসএস। আচ্ছা, আমার কথাটা, আমার উত্তরটা শেষ হয়নি আপনাকে দেবাশিস দা। মূলত হিন্দুদের জন্যই ছিল শেষের দিকে, তো উনি আমাকে জিজ্ঞেস করলেন, তো সেই জন্য ডিএনএ এক যেটা বলেছেন ঠিকই বলেছেন। ভারত, হ্যাঁ ডিএনএ, আচ্ছা হ্যাঁ ডিএনএ এক তো সবারই। এখন যারা ভারতীয়তা স্বীকার করবে না, যারা স্বীকার করবে না ভারতে, তাদের কি বলবেন? ঠিক, বাচ্চা। হ্যাঁ, আমার উত্তরটা শেষ হয়নি। দুটো কথা বলবো আপনাকে, সেটা হচ্ছে যে এই রাজ্যে যদি আপনি সুফি গান শোনেন, আপনি বাউল ফকির গান শোনেন, দেখবেন একজন মুসলমান সে গান শুরু করছে কৃষ্ণ বন্দনা দিয়ে, এবং বাউলের ক্ষেত্রে একই জিনিস আপনি দেখতে পাবেন। আপনি যে বিভাজন করছেন, এই যে বলছেন হিন্দু হিসেবে, আমি বলছি যে আমি যদি বাড়ির বড় ছেলে হই, আমার বাড়িতে কোনো অন্যায় ঘটলে সেটা আটকাতে না পারলে আমার লজ্জা হবে, সেটা মানুষ হিসেবে, বাড়ির বড় ছেলে হিসেবে। তা আমি হিন্দু, আমার বাবা হিন্দু, আমার ঠাকুর দাদা হিন্দু, আমাকে হিন্দুত্ব আপনি বা অন্য কেউ শেখাবে না। আপনারা চেষ্টা করছেন আমি হিন্দু, আপনি আমাকে বুঝিয়ে দেবেন কেন? আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয়, আমার বাড়িতে কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, আমি আজন্ম হিন্দু, আমার ঠাকুর দাদা হিন্দু। কিন্তু হিন্দুত্বকে ব্যবহার করে আমি কাউকে মারার বিরুদ্ধে, সেটা গান্ধী হলে গান্ধী, গুজরাট হলে গুজরাট, পৃথিবীর যে কোনো প্রান্তে হিংসার বিরুদ্ধে আমি। আপনাকে স্বাগত, আপনাকে স্বাগত। কারণ এটাই আপনি সত্যিকারের হিন্দুর মতনই বললেন, এটাই হিন্দুত্ব। আমার মনে হয় মানুষের মতো বলে, হিন্দু হবার প্রশ্ন নয়, মানুষের মতো বলে। এটা কেন আপনি বারবার, আপনি এটা না না, এটা হিন্দুত্বের কথা নয় দেবাশিস বাবু। উনি মানবতার কথা কথাটা বলছেন, না না মানবতাটা আপনি অস্বীকার করতে। আপনারা হিন্দুত্ব বোঝেননি, আপনারা মানুষকে ভুল হিন্দুত্ব বুঝিনি, আপনারাই সুপ্রিম কোর্টের রায় আছে হিন্দুত্ব আপনারাই হিন্দুত্বকে রাজনীতির সঙ্গে যুক্ত করে সমস্ত জায়গায় বিভ্রান্ত। আপনারাই সরিয়েছেন, আপনাদের কাছ থেকে হিন্দুত্বের পাঠ নিলে সেটা ভয়ঙ্কর হবে। হিন্দু কাউকে বলে না কিভাবে হিন্দু হতে হবে, আপনাদের কাছ থেকে হিন্দুত্বের পাঠ নিলে সেটা ভয়ঙ্কর হতে হয়। উপরন্তু বিভিন্ন গ্রন্থে লেখা আছে ভালো মুসলমান কি করে হতে হয়, ভালো খ্রিস্টান কি করে হতে হয়। কোন মোহাম্মদ ইয়াহিয়া এবং সমীর মিত্র যারা এখনো একটা শব্দ বলেননি। ঠিক আছে, আমি হিন্দু নই, আপনি হিন্দু থাকুন, আপনি হিন্দু থাকুন, দুজনকেই থামালাম, আপনি হিন্দু থাকুন। আপনারা অসহিষ্ণু, হিন্দু ধর্ম সে কথা বলে না। আচ্ছা, আমরা সবাই সহিষ্ণু হয়ে, আপনি হিন্দু থাকুন। দুজন বক্তার কথা এখনো শুনিনি, সহিষ্ণুতার কথা। যারা এখানে আছেন হ্যাঁ, তাদের প্রত্যেকেরই কথা কিন্তু লক্ষ লক্ষ লোক শুনছে। আজকে কিন্তু যারা ফোর্সে রয়েছে, যেখানে আমাদের একটাই ধর্ম, সেটা হচ্ছে ভারত মাতা, আমরা ভারতীয়, তারপরে আমাদের যে কোনো রিলিজন। হ্যাঁ, না মানুষ মানে সেটা তো আমি বলছি, আমি একজন সিপাহী হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যেন আমার ভারত মাতার উপরে কোনো বহিঃশত্রু আর আন্তরিক শত্রু যেন তার উপরে আঘাত না আনতে পারে। সিমিলারলি
আজকে খুব সুন্দর বাচ্চা বলল একটা শব্দ, সুফি কালচার। যারা কাশ্মীরে থাকার সুযোগ পেয়েছেন, 370 উঠিয়ে কিচ্ছু হয়নি। আমি সেদিনই বলেছিলাম সুমন্তমারী আলোচনায়, ওদের ভারতীয় করে তোলো। তবুও কাশ্মীরে যে এখনো পর্যন্ত যতটুকু আটকে আছে, কারণ এই সুফি কালচারটা এবং জিয়ারাত, আজকে কাশ্মীরের প্রান্তে প্রান্তে যে জিয়ারাতরা রয়েছে, যেখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই যান সেখানে মাথা টেকতে। আমি যেমন বৈষ্ণমাতায় 10 বার গেছি কি 8 বার গেছি, অমরনাথে 4 বার গেছি, ক্ষীর ভবানীতে গেছি, তার সঙ্গে কিন্তু আমি যত জিয়ারাত আমার ওখানে ছিল আমি সেখানে যেও মাথা টিকেছি, কারণ সেটাই কাশ্মীরের কালচার, সেটাই ভারতীয়তা। এখানে চেঁচিয়ে কিছু হবে না। যদি কেউ মনে করেন যে জিয়ারত যাওয়া হিন্দু ধর্মের বিরোধী, আমি তাকে তীব্র নিন্দা করি। কারণটা হচ্ছে যে জিয়ারত কোনো সম্প্রদায়ের নয়, জিয়ারত হচ্ছে মনুষ্যত্বের। হ্যাঁ, কিছু উগ্রবাদী আছে, আজকে আমি বলবো যারা এখানে আছেন, যারা শুনছেন, প্লিজ একটা কথা বলি না, বি ডিসিপ্লিনড প্লিজ। কাশ্মীরটা আছে আপনার? হ্যাঁ প্লিজ, আমি একটা কথা বলবো যে দেখুন, এই যে ইন্ডিয়া অফার্স ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটাকে ভাঙবেন না, কারণ এটা কিন্তু খুব ক্ষণভঙ্গুর। আজকে যেভাবে পৃথিবীর প্রান্তে প্রান্তে এই ধরনের ক্ষুদ্র স্বার্থের জন্যে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে যাচ্ছে, এই যে সামগ্রিকতাকে ভুলে, সেটা কিন্তু পৃথিবীর ইতিহাসে কিংবা ভারতবর্ষের উপমহাদেশের ইতিহাসের তাদের যে স্থায়িত্ব, তাদের যে স্থিতিশীলতা, এটার বিরুদ্ধে। আমি বলবো যে আপনারা একটা জিনিস একটু বলতে দেবেন। আপনি অনেকক্ষণ বলেছেন, একটু শুনুন, একটুখানি শুনুন, ধৈর্য ধরুন। দেখুন, বিষয়টা হিন্দু মুসলিমের নয়, আমি খুব পরিষ্কার করে ক্লারিফাই করেছি, এটা হচ্ছে মেজরিটির সঙ্গে মাইনরিটির লড়াই। আপনাদের ক্ষমতায় থাকার জন্যে যেটা প্রয়োজন আমাকে আপনার সঙ্গে লড়িয়ে দেওয়া, আপনারা খুব সুন্দরভাবে সেটা করেন। উত্তর দেবেন একটু, খুব সুন্দরভাবে সেটা করেন, খুব সুন্দরভাবে সেটা করেন, হিন্দু মুসলিমে লড়িয়ে দেন। আসল ইস্যুগুলো থেকে ভারতবর্ষের 120 কোটি মানুষের যে মূল্যবৃদ্ধির ফলে আজকে হিন্দু না মুসলিম প্রশ্ন পড়ে, ঘরে চুলা জ্বালাবার অবস্থা নেই। শেষ করতে দিন, আগে 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 মুক্ত শেষ করতে দিন। কাশ্মীর নয়, ভারতবর্ষের কথা বলছি, ভারতবর্ষের কথা বলছি। 2014 সালের আগে আপনারা ভারতবর্ষে সবকে সাথ সবকা বিকাশের কথা বলে এসেছিলেন। পেট্রোলের মূল্য ছিল কোথায়, আজকে কোথায় কি পৌঁছেছে? প্রশ্নের উত্তর দিন। ডিজেলের দাম কোথায় ছিল, আজ কোথায় কি পৌঁছেছে? গ্যাসের দাম 450 টাকা থেকে 1000 টাকা। ভারতবর্ষের মুসলিমরা বাদ দিন, হিন্দুদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন, সেটাকে বলুন, সেটাকে জবাব দিন। এরকম ধরনের প্ল্যাটফর্মে আমি একদম একদম না, আমি শুধু সাধারণ দুটো প্রশ্ন করেছিলাম। সেটা হচ্ছে যে এই যে সুফি কালচার আছে কাশ্মীরে, আজকে সেই সুফি কালচারের কি অবস্থান? আর আপনাকে ইমাম সাহেব আপনাকে শুধু বলার সময় আমরা যেন মাথায় রাখি, ইমাম সাহেব আপনাকে শুধু একটা প্রশ্ন, সম্মানের সাথে দেখানো হচ্ছে। আমি একটাই প্রশ্ন করেছিলাম ইমাম সাহেব, আপনাকে একটাই প্রশ্ন করেছিলাম যে তারা দায়িত্ববোধের কথা সম্পূর্ণ মাথায় রাখবে, মেজরিটি ছিল কে মাইনরিটি ছিল। আর আমি থামাতে বাধ্য হলাম, আমি আর কাউকে একটা কথা বলতে দেব না। বাংলাদেশে হনুমানজির কাছে কোরআন পাওয়া গেছিল। যদি কট্টর বা মৌলবাদী হিন্দু হতো তাহলে হিন্দু প্রতিবাদ করতে যে আমার হনুমানজির উপরে কোরআন কেন এসছে, প্রতিবাদ অন্য জায়গা থেকে হয়েছিল। পুরো জিনিসটা আমি আবার বলছি, এটা ক্রিমিনাল অফেন্স। আমরা বারবার প্রমাণ করার চেষ্টা করছি যে মৌলবাদী যারা, তারা যেটা সত্যি ইমাম সাহেবও বলেছেন, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলবেন যে এর পেছনে একটা কনস্পিরেসি আছে, এর পেছনে ষড়যন্ত্র আছে। সিসিটিভি ফুটেজ না পাওয়া গেলেও এটা পরিষ্কার ছিল, এবং এরা কেউ ধর্মকে ভালোবেসে কাজটা করছে না। একদম সেখানে এটা একদম। আজকে আমাদের আলোচনা কিন্তু লক্ষ লক্ষ মানুষ এবং বিভিন্ন এক্স্যাক্টলি শুনছে। আমাদের আলোচনার মধ্যে এমন কিছু না আসে যা এই সব মৌলবাদীদের ইন্ধন যোগায়, তাহলে আমরা বোধহয় আমরা সবচেয়ে আমি বলছি আসুন না একসঙ্গে
একসঙ্গে এই হানাহানি, এই অশান্তি, এই আগুন, এটা বন্ধ করার আবেদন জানাই। এটা তো বেসিক মনুষ্যত্ব। রাজনীতির যে সমীকরণ সব জায়গায় হচ্ছে, তাহলে একটা জিনিস জানতে হবে, বাংলাদেশে আজকে কিন্তু বিএনপির অবস্থা খুব খারাপ। বিএনপি কে রাজনৈতিকভাবে একদম আমি তার থেকে জরুরি প্রশ্নে আসছি দেবাশিস বাবু, আপনারা তো সবাই এখানে আমরা যারা আছি, যারা দেখছেন, প্রত্যেকে তো চাইছেন যে অশান্তি বন্ধ হোক, আগুন নিভুক। সরকারকে টালমাল করার জন্য, জামাতিদের জন্য সফট টার্গেট হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু। দেবাশিস দা একটা কথা শুনুন, দেবাশিস দা সব বুঝলাম, কিন্তু আপনি শান্তি চাইছেন তো, এই বিষয়ে তো কোনো দ্বিমত থাকতে পারে না যে আমরা আগুনটা জ্বালাতে নয়, প্রকাশ্যে এই ইস্যুগুলো আলোচনা করতে চেয়েছিলাম, একদম পরিষ্কার। মোহাম্মদ ইয়াহিয়া, আপনাকেও থামালাম। একেবারে পরিষ্কার আলোচনার উদ্দেশ্য একটাই ছিল যে বাংলাদেশে যে অশান্তির আগুন 5 দিন ধরে চলেছে, 22টা জেলায় ছড়িয়েছে, সেই আগুন আমাদের বক্তারা প্রত্যেকে শুধু বিশ্লেষণ করবেন তা নয়, প্রত্যেকে আমি নিশ্চিত যে তারা চাইছেন যে আগুন নিভুক। আমি বলছি প্রত্যেককে ধন্যবাদ দিয়ে এই অনুষ্ঠান শেষ করব। আমি শুরু করেছিলাম কিন্তু জওহরলাল নেহরুর চিঠি দিয়ে। 1950 সালের 2রা জুলাই আবার জওহরলাল নেহরুতে ফিরছি। তিনি লিখছেন, অন্য সব কিছুর ওপরে সংখ্যালঘু মানুষের মনের জোর বাড়াতে হবে, সেই চেষ্টা আমাদের করে যেতে হবে। আজকের দিনে দাঁড়িয়েও প্রতিবেশী বাংলাদেশেও রাষ্ট্রের দায়িত্ব একেবারে এটা। খোদ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান আমি দেখি সংবাদপত্রে যখন লিখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন আরও একটু সচেতন হলে এমন ঘটনা ঘটার সম্ভাবনা ছিল না। অবশ্যই আমাদের চিন্তা বাড়ে, বই কি চিন্তা বাড়ে যখন বাংলাদেশের ইসকন মন্দিরের অধ্যক্ষ বলেন যে হামলাকারীরা যখন মন্দিরে ভাঙচুর চালাচ্ছে তখন পুলিশ আর 999-এ বহু টেলিফোন করেছি, কেউ ফোন রিসিভ করেনি। আবার বলছি যে 5 দিন ধরে 22টা জেলায় তাণ্ডব চলল, পুলিশি নিষ্ক্রিয়তা ছাড়া সেটা সম্ভব। আমরা শুধু চাইব কোনো মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির চাপ যেন প্রশাসনের ওপর তার ছায়া না ফেলে, সেটা বাংলাদেশেও না ফেলে আর ভারতবর্ষে কোনো প্রান্তেও যেন না ফেলে। কোনো রকম পুলিশি শৈথিল্য বা প্রশাসনিক শিথিলতা বাংলাদেশের শেখ মুজিবের স্বপ্নকে একেবারে ভেঙে গুঁড়িয়ে দেবে তাই নয়, গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় মৌলবাদী, ভয়ঙ্কর মৌলবাদী শক্তির উত্থান হতে পারে। যে মৌলবাদ সংখ্যালঘুর হোক কিংবা সংখ্যাগুরু, যে মৌলবাদ এই ধর্মের হোক কিংবা ওই ধর্মের, সে মৌলবাদ ভারতের হোক কিংবা বাংলাদেশের, সমান সমান বিপজ্জনক। শুরুতে বলেছি, শেষেও বললাম। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।